আমার একটু কিঞ্চিত ঘাম ছুটতেছে। ঠিক আছে। কি একদম লজিক্যাল কথা বলে। মিউজিক কিন্তু সাকিবরা একবারও খারাপ বলেনি। ভাই আপনি কি রোল দিয়ে রাখছেন নাকি? না 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 ঠিক আছে। ভাই আমার কিন্তু ভয় লাগে এখানে। আইফোন কি 100% ভালো? আইফোনের মাঝখানে ভাইরাল ছিল না? আমি চিন্তা করছি যে কোন মানুষটা আমার গালি দেয় যে এই রিক্সাটা তো হয়নি। এগুলো আমরা কিভাবে করছি এটা বলা যাবে না। এটা ঠিক। জীবনের টেনশন আছে। আরে অফ ক্যামেরায় বলতো। আমি ভুলে গেছিলাম যে ওখানে কাটার অপশন আছে। নিপুণ ভাই তো কোনো স্ক্রিপ্ট দেয় না। কি সুন্দর বলতেছে ভাই বালু তো চিকচিক করতে হবে। আমি বলছি ভাই বালুই পাই না আপনি আছেন চিকচিক নিয়ে। আপনার নাম তো আমার সবসময় মনে থাকে এটা তো বলছি কারণ আমার ওয়াইফের নামও মানি। ও আপনি এই জন্য আর কি। কি আমরা কি আগে খাওয়া দাওয়া করবো নাকি আগে কাজ করবো বলেন? আমার খাওয়া দাওয়া নিয়ে জীবনে তো টেনশন নেই। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি অত আগ্রহী না। আমি ওই দিন যে মানে এত রাশ ছিল আপনাকে যে একটা ফোন দিব কবে কবে? যেদিন ওই যে ঈদের দিন দেখতে গেলাম ও তুফানের। আমি তো ওই যে চঞ্চল ভাইয়ের ইন্টারভিউ নিলাম, সবার ইন্টারভিউ নিলাম, বাট আপনি তখনও আসেননি। আমি বের হচ্ছি তখন ও দেখি চঞ্চল ভাই ইন্টারভিউ নিলে আমি একটু পরে গেছি। আমি একটু দেরি হয়েছে যাইতে আমার কারণ আমরা গেলাম কবে? ঈদের দিন। ঈদের হ্যাঁ দিনই। মানে ঈদের দিন হচ্ছে এই যে কাটাকাটি গরু হাবি জাবি কইরা আমার জীবনের টেনশন শুরু হয়ে গেছে। অন্যান্য সিনেমার কি অবস্থা? একদম বাজে অবস্থা, একদম বাজে অবস্থা। হ্যাঁ, আমি তো সারাদিন বসে বসে এগুলো দেখি কে কি বলতেছে। আমার বাসার থেকে বলে যে এগুলো কি সারাদিন খালি এগুলো কি তাও ঝন্টু সাহেব যে উনিও একটু ভালো আছে। হ্যাঁ, উনি উনি তো কিছু কিছু সিনিয়র ক্ষেত্রে মানুষ, আছে যে একদম নলেজ ঠিক তো কথা তাও বলে। আছে। হ্যাঁ। নলেজ ছাড়া উনি কি একদম লজিক্যাল কথা বলে। হুম মিউজিক কিন্তু সাকিবরা একবারও খারাপ বলেনি বা উনি এই সিনেমা খারাপ সেটা বলেনি। হুম। উনি উনার ক্ষোভ হচ্ছে অন্য জায়গায় যে বাংলাদেশি সিনেমা বাংলাদেশে কেন করো না তোমরা এফডিসিতে কেন করো না এখন ভাই আপনি কি রোল দিয়ে রাখছেন নাকি? না 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 ঠিক আছে। আমার কিন্তু ভয় লাগে এখানে। কেন জানি আমি একদম ডে ওয়ান থেকে দেখছি যে এফডিসির লোকজন কেন জানি এফডিসির বাইরের কাউকে নিতে পারে না। কেন জানি অপছন্দ করে মানে হ্যাঁ এটার হ্যাঁ। কোনো কারণ আমি খুঁজে পাই না। আবার অনেকে এখন বলতেছে, আমার প্রডিউসার বলতেছে যে যাদের সিনেমা এইতে আসছে বেশিরভাগ বা এখন যারা করে এফডিসি কেন্দ্রিক বেশিরভাগ আগে ছিল হচ্ছে ধরেন ওরা শুধু টাকা ঢালতো, মানে প্রডিউসার ছিল নট ডিরেক্টর, বাট তারাই এখন কেন জানি মানে তাদের মন চাইছে ডিরেকশন আসছে এই জন্য ডিরেকশন দিচ্ছি আমি। না, আমাদের দেশে মানুষ তো বুঝে না যে প্রোডিউসার আলাদা জিনিস, ইনভেস্টর আলাদা জিনিস। মানে প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ, প্রত্যেকটা জব রেসপন্সিবিলিটি আলাদা। আমাদের সবচেয়ে প্রবলেম হচ্ছে আমাদের মানুষ এখানে বুঝে না। আমাদের এখানে মানুষ প্রোডিউসার মানে ভাবে যে ওই হচ্ছে সব, ওই পয়সা দিছে, ওই পুরাটা দেখতেছে। টোটালি ডিফারেন্ট জব। কখনোই একটা সিনেমা তো 100% ভালো হবে না। হুম। যে কোনো কিছুই মানে নোভেল বলেন, সিনেমা বলেন বা যে কোনো কিছু। আইফোন কি 100% ভালো? আইফোনের মাঝখানে ভাইরাল ছিল না? 13 মার্কেট থেকে তুলে নিছে না? হুম। তো ওইরকমই সিনেমা 10% লোক 20% লোক খারাপ বলবে তার মানে তো সিনেমা সাকসেস। খারাপ আমি বলতেছি না, আপনার ভালো লাগে নাই ভালো লাগে নাই। হ্যাঁ আপনার ভালো লাগে এটা তো স্বাভাবিক। একটা খুবই সুন্দর একজন দর্শক মানে সুন্দরী একজন আপু আর কি উনি হচ্ছে যে করছে যে এটা হচ্ছে 3টা সিনেমার নকল মানে যেটা সবাই বলে আসতেছে যে কেজিএফ আর 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 হচ্ছে এনিমেল। তো সবাই Okay. নক দিতেছে কাস্টিং ডিরেক্টর বিশেষ করে এই আপুটা কে ওনারা কাস্টিং করতে হবে। তো উনি একদম ডিরেক্ট বলছে যে আমার ভালো লাগে না উনি সুন্দর হুম করে বলছে আর কি হুম। উনি ওনার ব্যক্তিগত মতামত দিচ্ছেন খুব স্বাভাবিক যে আমার সিনেমাটা ভালো লাগে নাই এই সিনেমাটা এই 3টা সিনেমার নকল মনে হয়েছে। তো ওনাকে আবার ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করছে যে সাকিব খানের অভিনয় কেমন লাগছে বলছে যে না ভালো লাগছে। হ্যাঁ, আরো জানি শাকিব খানকে আমার খুবই ভালো আরো জানি লাগছে। কি কি কোশ্চেন করছে। তো উনি বলছে যে না ভালোই লাগছে। হুম। তো ওই জায়গা থেকে যে একজনের ভালো নাই লাগতে পারে যেরকম আমার আমার ওয়ালে আমার অনেক পোস্ট আছে আমার ভাগ্নি ভাগনা ওরা 16-17 জন মিলে গেছে দেখতে। তো ওরা ওদের কথা হচ্ছে যে ওদেরও সিনেমা ভালো লাগে না সরাসরি বলতে পারতেছে না মানে ওরা লিখছে যে হচ্ছে যে আমরা সিনেমা দেখছি শুধু মামার জন্য মামা ওটাতে কাজ করছে তাই নায়ক নায়িকা বা ওগুলো যেন কিছু আমার দেখিনি। একটা ঘটনা শেয়ার করি। আমি হলে আপনার যখন নাম আসছে আমি তো ক্ল্যাপ করছি, তখন আশেপাশের মানুষ বলে কি ব্যাপার শাকিব খান আসলো তখন ক্ল্যাপ করে না, এই নাম দেখাচ্ছে কেন ক্ল্যাপ করে? আমি যে দেখছি ওই দিন আমি প্রথম দিন দেখলাম তো চঞ্চল ভাইয়ের ফুল ফ্যামিলি ছিল হুম সবাই হুম সব্য টব্য সব সব হুম ওগুলো তো হুম। শয়তান। ঈদের দিন ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখছি। সবাই চিল্লাচিল্লি করতেছে প্রত্যেকের নাম তো ওরা চিল্লাচিল্লি করছে হচ্ছে যখন সবাই নাম আসছে তখন আর হচ্ছে যখন সাকিব ভাই বা চঞ্চল ভাই আসছে স্ক্রিনে তখন। হুম তো সবাই মানে বারবার পিছনে তাকাইছে যে কারা এরা মানে 10-12 জন তো আবার আমরাও সামনে ছিলাম আমি তারপর রিপন ভাই আরো অনেকে ছিল।
তো আমরাও চিল্লাইছি। তো হুম। ১৫-২০ জন যদি চিল্লায় হলের মধ্যে তাহলে তো এমনি সাউন্ড তো বেশি হবে। তো যখন সবাই মানে ফিল্মের লাস্টে গিয়ে সবাই বুঝতে যাচ্ছে কেন এরা চিল্লাইতেছে। চঞ্চল ভাই দেখে বুঝছে যে আচ্ছা ঠিক আছে। তারপরে চঞ্চল ভাই বলে যে আরে তোমরা চিল্লাচিল্লি করে পুরা ভাইরাল লাগে। আমার আমাদের মানে একদম সিনেমার আমরা যখন শুরু করি হুম। আমাদের সবচেয়ে মানে যেটা মাথায় ছিল যে ভাই একটা এন্টারটেইনমেন্ট কিছু বানাতে হবে যেটা বাংলাদেশের মানুষ পছন্দ করবে। এটাই তো হইছে। এই এবং টার্গেট তো ফিল হইছে। আমার যে মানে অনেক আর্গু হয়েছে রাফি ভাইয়ের সাথে যে এইটা 90s এ ছিল না, এটা এরকম না, এটা এরকম না, এটা ওইরকম না। আমরা 435 পেজ মনে হয় একটা পিপিটি বানিয়েছি প্রেজেন্টেশন হুম। যে আমরা কি কি থাকতে পারবে কি কি থাকতে পারবে না। ভুল ধরলে তো অনেক ঠিক ভুলই আছে? ধরা যাবে। না, না কিন্তু ভুল অনেক অজস্র ভুল হ্যাঁ। আছে। কিন্তু আমি একদম honestly আমার ওপিনিয়ন দিচ্ছি। আমি মানে সবসময় যখনই ফিল্ম দেখি বা যেটাই দেখি স্ক্রিনে আমার চেষ্টা থাকে যে ওই আর্টিস্ট বা অ্যাক্টিং বাদ দিয়ে পিছনে কি আছে। হুম। এবং আমি একদম honestly বলছি হলে গিয়ে আমি যখন দেখছি আমি খুব কষ্টে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে হইছে। কারণ সামনে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাক্টিং বা পুরা জিনিসটা এরকম ছিল, মানে এত কম্প্যাক্ট ছিল যে ওই আমি পেছনের গুলো ব্যাকগ্রাউন্ড কেউ খেয়াল খুঁজতেছি যে করে আমি নাই। খুঁজছি খুঁজে খুঁজে আমি জানি যে আমি সিএনজি কেমনে বানাইছি, আমি জানি রিক্সা কেমনে বানাইছি। আমি চিন্তা করছি যে কোন মানুষটা আমার গালি দেয় যে এই রিক্সাটা তো হয়নি। কারণ আমরা এত কম সময় পাইছি হুম, কলকাতায় হুম, প্রেপের মানে আমাদের তো রিক্সা পুরো বানাইতে হয়েছে। সো তখন আসলে সময় যেটা ছিল প্লাস হচ্ছে আমাদের আবার যেহেতু বাজেটিং একটা ইস্যু ছিল সবকিছু মিলে তো আসলে পারিনি সবকিছু একদম পারফেক্ট করতে। তারপর হচ্ছে যে গাড়িগুলো ইউজ করছি গাড়ি কোনটা ছিল নাম্বার প্লেট ঠিক আছে কিনা, হুম। মানে আমাদের এই ছোট ছোট জিনিস দেখতে গিয়ে আমাদের মানে সবাই ত্যাটপাট হয়ে গেছে। ওই নাম্বার প্লেটের ইয়ে আমরাও খেয়াল করছিলাম যে নাম্বার প্লেট ঠিক আছে নাম্বার প্লেট ঠিক আছে। কিন্তু একটা জিনিস ঠিক নাই, এটা আমি এগুলো বলবো। তুমি কি রেকর্ডে দিছো? এই যে রেকর্ড করতেছে একটা আল্লাহ। পার্টিকুলার সিন আছে, আমি বলি। ওই যে যেই সিনে হচ্ছে শাকিব খান হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স ছিল, ওই যে বাইরে থেকে আসে, হ্যাঁ বলে যে আপনারা হচ্ছে একটা সিন করবেন, একজন এসে আপনাদেরকে ধমকাবে, অন্য একটা নায়ককে বলে। হুম হুম তখন শাকিব খান তো মানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, হুম মারামারি করে ধোপাখানার একটা সিন ছিল। হুম হুম। কলকাতায় তো একটা ধোপাখানার সিন, ইন্ডিয়াতে এই এরকম দেখা যায়, বাংলাদেশে তো ধোপাখানার এরকম সিন নাই। এই যে এটাই একটা ভুল আমি বলছি এইটা এটা এটা আমি ভাঙাই। খুব চোখে লাগছে। না এটা চোখে লাগার কোনো কারণ নেই, কারণ ওটা তো সিনেমার সেট। সেট তো আমরা বুঝতেছি। হ্যাঁ না ওটা তো সেট, মানে আমি ঢাকায় আমরা বিজ্ঞাপনে আমি আমি নিজে ধোপাখানা বানাইছি দেখাইতে পারবো মিনিমাম 10টা হুম। বিজ্ঞাপনের জন্য। কিন্তু আপনি তো গল্প বলতেছেন, কিন্তু মানে এখানে গল্প তো আছে 90s এর ঢাকার। হ্যাঁ ও আচ্ছা, না আপনি কিন্তু বলতে আমরা চাচ্ছেন ওটা কিন্তু তো সিনেমার সেট। হ্যাঁ আচ্ছা ওটা তো সিনেমার সেট, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। মানে ওটা তো অ্যাক্টিং করতেছে না, হুম, হুম, ফাইট হুম, সিনের মধ্যে মারামারি হয়েছে রাইট। হুম, হুম, সো হুম। ওটা তো সিনেমার সেটের মধ্যে মারামারি হইতেছে। আচ্ছা ঠিক আমরা আছে। কোথাও সিনেমা বা একটু রিকল করে দেখেন যে কোথাও কিন্তু কমিট করিনি যে ওটা বাংলাদেশের কোনো একটা স্পেস বা আমরা যেসব জায়গায় কোনো অ্যাড্রেস আছে আপনি স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখেন কোথাও ওটা ঢাকা বা ওইটা হচ্ছে মানে কোনো মানে আমরা কোনো স্পেসিফিক কোনো স্পেস কমিট করি নাই কোথাও। হুম। কারণ আমরা চিন্তা করে দেখছি যে ওইটা করতে গেলে যেই পরিমাণ আমাদের সময় দরকার আর যেই পরিমাণ আমাদের ইনভলভমেন্ট দরকার ওটা আসলে পসিবল না, মানে আমাদের হাতে যেই পরিমাণ সময় ছিল। তবুও আমি সো আমরা বলবো দিক যে থেকে ফার্স্ট হাফটা দেখে মনে হচ্ছিল কলকাতায় সেট, আমি বুঝছি, বাট ফার্স্ট হাফ দেখে মানুষের মানে ধরেন বাকি যারা আর্টিস্ট তাদের সবার কথা টোন বা ইয়ে শুনেও ব্যাপারটা মনে হচ্ছে ছিল কি কলকাতা টাইপ। আমাদের পুরো ফিল্মটা শুট করছি আমরা ধরেন কাইন্ড অফ বিজ্ঞাপন স্টাইল, হুম। মানে আমাদের শুট চলছে একদিক থেকে, আমাদের আবার বাংলাদেশে শুটিং করছি, তারপর হচ্ছে ওখানে ডাবিং চলছে, এগুলো কালার গ্রেড চলছে, সিজির কাজ চলছে সব, মানে পাশাপাশি হ্যাঁ, একদম চলতেছিল। একসাথে সামস্টেনলি সবগুলো চলছে। সো আমাদের প্রত্যেকদিন শুট হইতেছে প্রত্যেকদিন, কারণ আমরা যে ব্যাকআপ শুট করব ওই ওয়ে নাই কিন্তু যে আচ্ছা ঠিক আছে মানে হয় কি যে সিনেমা শুট করছি তারপরে হচ্ছে আবার দুইটা প্যাচ শুট আছে দুইটা প্যাচ শুট করলাম, আমাদের কিন্তু ওই সুযোগ ছিল না। হুম। সো আর আমাদের এত রাশ শুট করছি আমরা যে সকাল রাত দিন নাই, মানে ওটা মানে বুঝাইতে পারবো না আমরা কেমনে শুট করছি। আমাকে একজন বলল যে সিনেপ্লেক্সে বসে তো আরামে দেখছো এই জন্য বুঝতেছো না, বাট লোকাল যেগুলো হল আছে বলতেছে এত ক্রেজ, এত ক্রেজ, বিশেষ করে আমাদের বগুড়ার একটা হল রাতের শো চলতেছে কেন একদম। যে ময়মনসিং এ কি জানি একটা হল রাত্রে 12:30টার শো হ্যাঁ, হ্যাঁ, আছে, হ্যাঁ। এবং আমি যে আজকে আসার সময় কে জানি বলতেছে যে ওইখানে মোটামুটি 200-250 লোক হয়েছে রাত্রেবেলা এই সাড়ে একদম বারোটার সময়। প্যাকড, একদম প্যাকড, কোনো জায়গা নাই। আমরা ওইখানে 46 ছিল যখন আউটডোর শুট করছি, আর এই সিনেমায় ম্যাক্সিমাম তো আউটডোর, ইনডোর কিন্তু হুম, খুব হুম, বেশি নেই। হুম, হুম। এবং মানে ওইখানে হিউম্যানিটি এত বেশি, মানে আমরা একটা পর্যায়ে গিয়ে সবাই প্রোডাকশন আমাদেরকে কাপড় দিছে, মানে আমরা ক্যাপ টেপে আর কাজ চলছে না, আমরা সবাই ওই কাপড় ঠান্ডা পানিতে ভিজায় ভিজায় পুরো মাথা শরীর ভিজায় রাখতাম। শাকিব খানের কি অবস্থা ছিল? সাকিব ভাই যে চলতেছে ফ্যান ট্যান হাবি জাবি এগুলা মিলে করছে। আচ্ছা। কিন্তু ওনাকে না, আমি একটা লুক দেখে অবাক হলাম। ওনার গ্যাংস্টার হিসেবে এক লুক, ওনার শান্ত হিসেবে এক লুক, মানে
কেমনে এই ডিফারেন্সটা কেমনে এই হইল? ডিফারেন্স মাত্র সর্বোচ্চ ৮ ঘন্টা ডিফারেন্সে এই লুক আসছে। কেমনে? এটা উনি জানে, আর কেউ জানে না। দেখ এবং আমরা নিজেরা, এবং রাফি ভাই নিজেও খুব অবাক হয়েছে যে এটা কেমনে হয়েছে। হ্যাঁ, লুক পুরাই মানে চেঞ্জ। আমরা তো প্রথমে হচ্ছে আমাদের এগুলো নিয়ে খুবই কনফিউশন ছিল যে আমরা কিভাবে করবো, কারণ এখানে খুবই টেকনিক্যাল পার্ট, এবং এখানে একটা পার্ট ছিল যে ওই পরের পার্টটা তো খুব ফাস্ট গেছে, আমি জানি না আপনি ধরতে পারছেন কিনা, যে ও যে ওই যে একজন গল্প করতেছে না জালালউদ্দিন, হুম। যে হচ্ছে তুফানের গল্পটা যখন শুরু হয়, যেখান থেকে সবাই সিনেমাটা জমে আর কি, হ্যাঁ, হ্যাঁ, ওই যে জায়গায় এসে কেবল একটু জমছে। তুফান ছোটবেলা থেকে যে বড় হয়েছে, এবং তখন যে এই পাশে শান্ত, শান্ত যে হচ্ছে আপনার আস্তে আস্তে ওর লুক যে চেঞ্জ হয়, হুম। ওটা খেয়াল করছেন? মানে ছোট শান্ত না বড় শান্ত? না, আপনার শান্ত হচ্ছে বড় হওয়ার পরে ওকে যে ধরে নিয়ে আসছে, হ্যাঁ, হ্যাঁ। ওকে যে গল্প শুনাইতেছে, হ্যাঁ, তখন হ্যাঁ। আস্তে আস্তে ও তুফান যে হয়ে হ্যাঁ, উঠে হ্যাঁ, হ্যাঁ। কপি, হ্যাঁ, হ্যাঁ। ওই কপির ওর ট্রানজাকশন খেয়াল করছেন? হ্যাঁ, ট্রানজিশন খেয়াল করছি। এগুলো আমরা কিভাবে করছি এটা বলা যাবে না, না, এটা টিপস। ঠিক আছে, কিভাবে? আমরা যে, কারণ আমার তো সময় নেই যে হুম। আমরা একটা, আমরা পুরোটা রিভার্স শুট ২ করছি। মাস কি ৩ মাস পরে বলে, "এই তো তুমি হ্যাঁ, একেবারে আমরা এখন কিন্তু ইয়ে হয়ে গেছো।" রিভার্স শুট করছি। এগুলো কিন্তু ধরেন ও! ১ দিন ২ দিন পর, পর ডেতে শুট করেছে সব। কিন্তু মানে ওর দাড়ি তো বড় হয় না। আমরা হুম। পুরোটা উল্টা শুট করছি। মানে ওর দাড়ি বড় আগে শুট করছি। আস্তে, আস্তে ছোট করে, করে ওরে শান্ততে আনছি। ওকে। সো এখানে ফুল ক্রেডিট গোস টু হচ্ছে শাকিব ভাই। হুম। যে উনি ওইটা পুরাটা নিজের মধ্যে ধারণ করছে। যে আমি শান্ত, মানে তুফান থেকে শান্তর লুকে আসবো। এবং উল্টা। এটাই মানে উনি যে রাজি হইছে যে এই পরিশ্রমটা করতে, এটাও তো না, একটা না, উনার রাজি তো উনি হইছেই। কিন্তু উনি মানে রাজি নিয়ে কোনো টেনশন নাই। টেনশন মানে আমাদের সবচেয়ে সারপ্রাইজিং জিনিস হচ্ছে যে উনি এত কম সময়ে যে এই ট্রান্সফর্মটা করছে, এটা ইম্পসিবল। সেটাই। এটা ওনাকে টাফ তো এই তো। লুকে এরকম ইয়েতে আমরা কেউই দেখি নাই। এর আগে যত সিনেমা করছে আমি বলব এইটা তো অন্তত একদম আমার মানে অ্যাপ্রিসিয়েশন। সৌভাগ্যবশত এটা রাকিব ভাইয়ের সাথে ফার্স্ট ফিল্ম, সাকিব ভাইয়ের সাথে ফার্স্ট। সো আমি মানে এমনি দেখছি সিনেমা হুম। সাকিব ভাইয়ের, কিন্তু আসলে ওইভাবে কখনো দেখিনি। আমিও মানে না। আমি আড্ডি সন্ধ্যা শুরু করছি পরে গত ১৫ বছরে দেখি। তার আগে দেখছি। সো তা অনেক পার্থক্য। আর উনি অ্যাজ এ হিউম্যান খুবই ভালো। উনি কি খুবই ডেডিকেটেড? কোঅপারেটিভ। হ্যাঁ, 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 ডেডিকেটেড। আমি কালকে নাবিলা আপুর ইয়া নিলাম, ইন্টারভিউ নিলাম। উনি বলতেছে যে উনি এত হেল্পফুল যে ওনার মতো মানুষ হ্যাঁ, খুবই হেল্পফুল। নাবিলা আপু জোশ। আমরা কি শুধু তুফান নিয়েই কথা বলবো? আমরা তো আপনাকে নিয়েও কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, তুফান বাদেও হ্যাঁ, কথা বলি, এটাই ভালো। তুফান নিয়ে আমরা আরো পরে কথা বলবো। আমার গান মনে হয়েছে, প্লাস হচ্ছে ১ম সিন কয়েকটা মনে হয়েছে যে শাহরুখ খানের বিভিন্ন সিনেমা থেকে নেয়া। না, মানে আমরা আমার কাছে মনে হয়েছে হয় কি সবকিছুই তো মানে আমরা ফুললি, ইন্সপায়ার্ড। হুম। মানে হ্যাঁ ইন্সপায়ার, আর হচ্ছে আমরা চাইছি একটা ফুললি কমার্শিয়াল সিনেমা বানানোর জন্য। সো দিন শেষে তো মানে মিলেই যাবে ভাই, আমাদের যে বাজেট বা যে জায়গা আমরা পাইছি বা যতটুক সীমিত মানে এলিমেন্ট পাইছি, ওটাতে আমরা চেষ্টা করছি সবাই যে বেস্ট করার জন্য। এখন নতুন কিছু করতে হলে তো আসলে আমার নতুন কিছু লাগবে। হ্যাঁ। এখন ধরেন আপনি আমাকে এই রুমটা দিয়ে দিলেন, বললেন এই রুমটাকে আপনি সাজান, হুম। এটা এক জিনিস। আর একটা ওপেন স্পেস দিলেন, তারপরে বললেন এই জায়গাটাকে সাজান, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য তারপর আছে। কমার্শিয়াল বেস্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম এত মানে বড়। না, না, আমি বলছি ন্যাচারালি ধরেন আপনি এই ৪টা দেয়াল আমাকে দিছেন, এই জায়গাটায় এই ৪টা দেয়াল দিছেন ১০০ স্কোয়ার ফিট জায়গা, যে এই জায়গাটা আপনি সাজান, এইটার ডেকোরেশন একরকম হবে। আর ওপেন একটা স্পেস দিচ্ছেন ১০০ স্কোয়ার ফিট, কিন্তু ওপেন, এই দেয়াল নাই, ওইটার ডেকোরেশন কিন্তু আরেক রকম হবে। মানে আমি পার্থক্যটা বুঝতে পারছি। হ্যাঁ, পার্থক্য সো আমাদের ফিল্মে আমাদের সাধারণত হয় কি যে ধরেন এই ৪টা দেয়ালের সাথে ধরেন এই ফার্নিচারও থাকে, বলে যে খালি এটা অ্যারেঞ্জমেন্ট করতে। আর তুফানের ক্ষেত্রে কি হয়েছে যে আমরা এই ৪টা দেয়াল খালি পাইছি, হুম। ওই ফার্নিচারগুলো আমরা যোগ করছি। সো এটাতেই তুফান হয়েছে। আর জাস্ট যদি ৪টা দেয়াল দিয়ে বলছে ওকে ফাইনে দেয়াল হ্যাঁ, দেওয়া হয়েছে, এখন বাকিটা। আর যদি কিন্তু আমরা চাইছিলাম যে ওই ফাঁকা স্পেসটা, হুম। যে এই দেয়ালও চাইনি, তাহলে ওই দেয়াল যদি না দিত তাহলে হচ্ছে হয়তোবা আপনার যে কমপ্লেন বলতেছেন ওইটা হয়তোবা থাকতো না। সেটাই। বিষয় হচ্ছে ওই জায়গায় সিম্পল। তবে এটা ঠিক বাংলাদেশে একটা নতুন শাকিব খানকে দেখলো, কারণ অনেক আমি দর্শকের রিয়াকশন যখন নিছি, প্রচুর মানুষ বলছে এই জেনারেশনের বলেন আগে জেনারেশন, যে আমরা প্রথমবার বাংলা সিনেমা দেখতে আসছি হ্যাঁ, হ্যাঁ। জাস্ট বিকজ একে তো রায়হান রাফির আগের মানে আগের সুনাম আছে, আগের সিনেমা আছে, ব্যাক টু ব্যাক হিট, না, এই যে তারপর শাকিব খান। অনেকেই বলছে যে মানে অনেকেই কি, আমি এই যে একটা রিপোর্ট দেখছি যে ইন্টারভিউ, একজন বলতেছে যে রায়হান রাফির ফ্যান হয়ে হলে গেছি, কিন্তু ব্যাক বেড়েছে শাকিব খানের ফ্যান। শাকিব খানের ফ্যান হয়ে না। শাকিব ভাই
মানে অ্যাক্টিং বা পুরা লুক যেটাই আসছে এটার পিছনে শাকিব ভাই এবং মানে রাফি ভাইয়ের অবদান আর সবচেয়ে আমি বেশি। একটা সারপ্রাইজ হয়েছি যে চঞ্চল চৌধুরীর মতো অ্যাক্টর আছে যে এখানে যখন আসলো উনি এন্ট্রি নিল, মানে তখন আমার মনে হচ্ছে ওকে গল্প জমছে, বাট লাস্ট মোমেন্টে যে ওনার মতো মানুষকেও অ্যাক্টরকেও শাকিব খান ওভারশ্যাডো করে ফেলছে, এটা একটা সারপ্রাইজিং ফ্যাক্ট ছিল আমার কাছে যে ওকে ফাইন চঞ্চল চৌধুরীর মতো অ্যাক্টরকেও শাকিব খান ওভারশ্যাডো করে ফেললো না, অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ। মানে ওইটাই তো আসলে স্কিল আর কি, হ্যাঁ, এই জন্য তো উনি মেগা স্টার হ্যাঁ, বলতেছে। এটাই মানে আমার কাছে তো সারপ্রাইজ, আমি তো ওনার সিনেমা অত বেশি দেখি নাই। মানে হ্যাঁ, মানে বেসিক্যালি আমাদের নিউ জেনারেশন যারা, হুম, মানে তারা কেউই তো আসলে শাকিব ভাইয়ের ওইভাবে ফ্যান না বা ওইভাবে ফিল্ম দেখে না। হুম, সো সবচেয়ে প্লাস পয়েন্ট হয়েছে তুফানের ব্যাপারে আমার যেটা মনে হচ্ছে যে উনি অনেক নতুন দর্শক পাইছে। হ্যাঁ, রাইট। মানে এরপরে যদি সিনেমা হয় উনার, সো উনি আলাদা একটা জনরার দর্শক পাবে, আমার কাছে এটা মনে হয়। এই ক্ষেত্রে তো সফল, রাহেন রাফি, হ্যাঁ, শাকিব খান দুইজনই সফল। আচ্ছা, যেটা জানতে চাই, আপনার ছোটবেলা থেকে একদম আমি শুরু করব যে ছোটবেলায় মানুষের ড্রিম থাকে না যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আমার তো আমার ইচ্ছা কি বলে, আমার ইচ্ছা ছিল যে আমি আইসক্রিম আলা হবো, কারণ প্রচুর আইসক্রিম খাইতে পছন্দ করতাম। আপনার কোনো ড্রিম ছিল এরকম? না আমার কোনো ড্রিম ছিল না এরকম, আমার মনে পড়ে না যে এরকম কোনো ড্রিম ছিল। কিন্তু আমার যেটা মনে আছে যে আমি জানতাম যে আমি চারুকলায় পড়াশোনা করব। এটা কি একদম ছোট থেকে? হ্যাঁ, মানে স্কুলে যখন পড়ি আর কি। কারণ কেন আমি চারুকলা কেন? কারণ আমি হচ্ছে ছোটবেলা থেকে ছবি আঁকতাম এবং হুম। বাসা থেকে ওটা সাপোর্ট করতো। আমি শিশু একাডেমিতেও ছবি আঁকা শিখছি ছোটবেলায়। আমরা মিরপুর থাকতাম, আমার শিশু একাডেমি ছিল হচ্ছে কি বলে দোল চত্বর। সো মিরপুর থেকে ৳৫ দিয়ে আমি লাল শার্ট আর হচ্ছে সবুজ হাফ প্যান্ট পরে বগলতলায় একটা বড় বোর্ড আমার চেয়ে ওইটা নিয়ে যাইতাম ডাবল ডেকার বাসে, ৳৫ ভাড়া, গিয়ে নামতাম। এটা কত সালের কথা? 5 টাকা ভাড়া? 94। ওকে। সো তখন যাইতাম, গিয়ে নামতাম হচ্ছে একদম হাইকোর্টের মোড়ে, তারপর হেঁটে যাইতাম, আম্মু যাইতো সাথে, তারপর আবার ছবি আঁকে আবার হচ্ছে বাসে ডবল ডেকার উঠে বাসে আসতাম। আপনি তো 90s কিড, তার মানে 90s হ্যাঁ, কিড হিসেবে আপনার ঢাকায় ওই সময় বেড়ে ওঠা কেমন ছিল? সবার সাথে। এবং আমরা যেই বাসাটায় আমার বেড়ে ওঠা, আমি আমার যতটুকু মনে পড়ে একদম 80s বা 89 থেকে মনে হয় ওখানে ছিলাম আমরা, ওখানে 2000 পর্যন্ত ছিলাম। তারপর 2001-এ মিরপুর 10 নম্বরে শিফট হই। তো তার আগ পর্যন্ত ওই জায়গায় আমাদের, এবং তখন তো টেলিফোন ছিল না, হুম, টিএনটি লাইন ছিল একটা। টিএনটি। সো সবার ওই কমিউনিকেশন হতো আসলে টাইমিং এর উপরে, যে আমরা জানতাম যে আমরা 2টার সময় বেরোবো, আমরা জানতাম আমরা আচ্ছা আজকে হলিডে, তার মানে সকাল 10টার সময় বেরোবো। সো একজন যদি বেরোতো সবাই বারান্দা দিয়ে দেখতো যে কে আছে। সো একজন বেরোইছে মানে তখন সবাই বেরোয় যেত। হুম। ওইটা অন্য লাইফ ছিল আর কি। এবং তখন আমাদের সবার যেটা হতো যে টাইম সেন্স খুব ভালো ছিল আর কি। এখন এখন তো এখন এটা নাই আর কি। আর সম্ভবত না, এখন ঢাকার যে জ্যাম। সম্ভব না বললে ভুল, সম্ভব ডিপেন্ড করে আর কি কে ডিবেট। মেনটেন করবে। তাকে দেখে আর্ট আর্ট ডিরেকশনের প্রতি ইন্সপিরেশন আপনার? না, আর্ট ডিরেকশনের প্রতি ইন্সপিরেশন না, বেসিক্যালি হচ্ছে আপনার, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে তো কাজ করি টুকটাক, হুম, যে প্রজেক্ট বেস কাজ করতাম আর কি বিভিন্ন ইভেন্টের। হুম, তো তখন হচ্ছে আমার সাথে একজনের পরিচয়, মামুন ভাই। সো মামুন ভাই প্রথম আমাকে অফার করেন যে শিহাব তুমি বিজ্ঞাপনের কাজ করবা কি। হুম, সো আমি তখন বললাম যে আমি আসলে বিজ্ঞাপনের কি কাজ করবো, আমি তো আর জানি না কিভাবে করে। বলে আর্ট ডিরেকশনের কাজ, তুমি যেটা করো ওইটাই, সেট ডিজাইন করবা, তারপরে চলো দেখো করো। তো আমি বললাম যে আচ্ছা ভাই ইন্টারেস্টিং করি। তো এটা হচ্ছে 2009-এর কথা। সো তখন আমার মানে ইউনিভার্সিটি মাত্র শেষ। তো তারপর যাই সামির ভাইয়ের সাথে গাওয়া প্রোডাকশন। তো তখন সামির ভাই একদম খুবই রেগুলার কাজ করেন। তো তখন বাঙালি রেভিডেন্স একটা বিজ্ঞাপন হয়। তো ওইটাতে প্রথম কাজ করি। ওটা অনেক বড় বিজ্ঞাপন ছিল, ওটার একটা পার্টের কাজ করি, ওখানে একটা সেট বানাতে হবে যেটা হচ্ছে ব্যাংকের সেট। সো ওইটা আমি ডিজাইন করি, বেসিক্যালি ওইটার পুরো রেসপন্সিবিলিটি আমার ছিল। ওটা হচ্ছে তখন কল্যাণপুরে একটা স্টুডিও ছিল। হুম। সো ওইখানে ওইটা হয় শুটিং। তো ওইটা করার পরে ওটা খারাপ না, ভালোই লাগছে, ভয় এক্সাইটেড। লাগে না তখন যে প্রথম এই আর্ট ডিরেকশন? না, প্রথম ওইটা সেট বানাইতে আমার প্রবলেম হয়নি, কারণ আমাকে যেরকম হেল্প করছে রাজীব ভাই ছিল, রাজীব আশরাফ। আচ্ছা। রাজীব ভাই হচ্ছে আবার আমার কলেজেরও বড় ভাই, আবার চারুকলারও তো বড় ভাই। সো উনি যেরকম হেল্প করছে অনেক। তারপর তখন হচ্ছে গাঁওতে এখনো আছেন শাদাব জাফর একজন আছেন, যিনি হচ্ছেন প্রোডাকশন ডিজাইন করেন। উনি সামির ভাইয়ের রিলেটিভ। তো শাদাব ভাই অনেক হেল্প করছেন যে কিভাবে আসলে হয়, কিভাবে করতে হয়। সো অত ভয় লাগে নাই। কিন্তু ওই প্রথম দিন শুটিংয়ের প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমার, আমাকে কে জানি কেউ একজন বলছেন যে এই অ্যাপেল বক্সটা দাও শিহাব তাড়াতাড়ি। সো
আমি বলি যে অ্যাপল বক্স, ঠিক আছে অ্যাপল বক্স কি? সো আমি খুবই অবাক হয়েছি এবং আমি কারে জিজ্ঞেস করবো যে আসলে অ্যাপল বক্সটা কি বা কই আছে অ্যাপল হুম। বক্স। তো তারপর আমি দেখছি মামুন ভাই আছে আশেপাশে, আমি মামুন ভাই আমার কাছে অ্যাপল বক্স চাইতেছে, অ্যাপল বক্স কি? তো তারপর মামুন ভাই হাসিতে বলছে যে শিয়াবি যে এটাকে বলে অ্যাপল বক্স। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম দিন শুটিং এর লাইফের প্রথম একটা হুম। এক্সপিরিয়েন্স, যেটা আমি কখনোই ভুলবো না। যেটা আচ্ছা ঠিক আছে এই বক্সগুলোর অ্যাপল বক্স। আচ্ছা। ভাবির সাথে কি তখনই পরিচয় নাকি তারও আগে? না, ও আমার, হ্যাঁ, তখনই পরিচয় 2009-10 এ। একসাথে কাজ করতে যায় নাকি? না। ও বেসিক্যালি আমাদের ক্যাম্পাসেরই, আমার থেকে জুনিয়র। ও পড়াশোনা করতো। আমার যখন আ আপনার ক্যাম্পাস লাইফ শেষ, মানে গ্র্যাজুয়েশন শেষ, তারপর বেসিক্যালি আমাদের অ্যাফেয়ার হচ্ছে। ওকে, এইটাও একটু শেয়ার করেন কেমনে পাঠাইলেন ভাবিকে? আ এইটা কেমনে পটাইলাম আমি এটা জানি না। কি হয়ে গেছে ন্যাচারালি? মানে এইটা বলতে গেলে আরকি অনেক কাহিনী বলতে হবে। এটা বলেন, আমার বলেন বলা যাবে না কাহিনী। সবকিছু। ক্যা বলতে গেলে জীবনের টেনশন আছে। আরে ওটা অফ ক্যামেরায় বলতে হয়। তো আমরা তো সিনিয়ররা র‍্যাগ দিতে খুব পছন্দ করতাম। আর আমি এই ব্যাপারে খুব একটু পারদর্শী ছিলাম। সো ওইভাবেই হচ্ছে যে আমাদের ওই সিনিয়র জুনিয়রদের ওইভাবে খুব একটা ব্লেন্ড হইতো। হুম। যে রিলেশনটা অনেক ভালো হতো। এখন দেখা যেত যে ম্যাক্সিমের সাথে রিলেশন খুব ভালো হয়ে যেত। ২-১ জন হয়তো একটু মন খারাপ করত। তো ওরাও পরে ঠিক হয়ে যেত। সো ওইভাবেই আসলে রিলেশনটা হয়। আর ও খুব চটপটা ছিল। মানে এখনো আছে। সো ও খুব মানে অ আপনার ওই অ মানে ডান পিঠে যেটাকে বলে, ঐরকম। হুম। সো ওইভাবে আসলে পরিচয়, তারপর কথাবার্তা। আমরা র্যাগিং দিতাম হচ্ছে ম্যাচের কাটে দিতাম সবাইকে। তারপর? দিয়ে তারপর হচ্ছে ওই আমাদের ১২ এতে যে হুম। পার্কিং এর একটা স্পেস আছে হুম। পার্কে। সো বলতাম এই মাথা থেকে ওই মাথা মাপতে থাক। কোনো পার্টিকুলার কোনো ঘটনা আছে যে মনে হইছে যে না এইটা দেখে যে আমার আর্ট ডিরেকশনই করতে হবে, মনে হয় আমি, হ্যাঁ এটার জন্যই মনে হয় আমি, মনে পড়ে এরকম? না, এরকম কিছু আমার কখনো মনে পড়ে না। কারণ আমার হচ্ছে যে আমি যে শুরু করছি করতে, হুম। আচ্ছা ভালো লাগতেছে করতে থাকি, ও করতে মানে থাকি। ভালো লাগতে লাগতে করে হ্যাঁ, আর কি। মানে ওই মামুন ভাই বলল, তারপর একটার পর একটা করতেছি, একটার পর একটা করতেছি। যদি আর্ট ডিরেকশনে না আসতেন, ধরেন ওই ভাইয়ের সাথে পরিচয় হয়নি, তাহলে কি হইতো? আর্টিস্ট? মনে হয় হইতাম। আমি আর্টিস্ট হইতাম না। আমি তো খুবই কমার্শিয়াল লোক, হুম। খুবই প্র্যাকটিক্যাল লোক। সো আমি হয়তোবা কমার্শিয়ালি কিছু করতাম। কারণ আমি তখনই ইউনিভার্সিটি যখন করি তখনই আমি টুকটাক ইন্টেরিয়র করতাম। সো হয়তো ইন্টেরিয়র করতাম। ওকে। আমরা আমজনতা তো এইসব আর্ট ডিরেকশন ডিরেকশন বুঝি না। সহজ ভাষায় আপনি যদি বলেন আর্ট ডিরেকশন অ্যাকচুয়ালি কি? কঠিন প্রশ্ন। আমি তো বললাম এই জন্য সহজ ভাষায় বলেন। এটা আর্ট ডিরেকশন হচ্ছে যে এই যে আপনি আমি বসে আছি হুম। ক্যামেরার সামনে। হুম। এই যে মাইকটা এখানে দেওয়া আছে এইভাবে, হুম। এই যে এইটা ডিজাইন করা এবং পিছনে এই যে ২ টা র‍্যাক রাখা, হুম। ওই যে একটা গাছ রাখা, এটাই আর্ট ডিরেকশন। ও তার মানে ঘর গোছানো আমরা হ্যাঁ, যেরকম মেয়েরা করি এটাও তো একরকম আর্ট হ্যাঁ, ডিরেকশন। অবশ্যই। আর্ট ডিরেকশন প্রোডাকশন ওটাই ডিজাইন। আর্ট ডিরেকশনের একদম বেসিক জিনিস। ওকে, তাহলে প্রোডাকশন ডিজাইন কি, মানে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে মানে কিনা? প্রোডাকশন ডিজাইন হচ্ছে আরেকটু বৃহৎ জিনিস। মানে ফিল্মের ইয়েতে যদি বলি বেসিক্যালি প্রোডাকশন ডিজাইনের আন্ডারেই হচ্ছে ধরেন আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট, মেকআপ ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে আপনার যদি কোনো ভিএফএক্স থাকে ভিএফএক্স ডিপার্টমেন্ট, এগুলো সব হচ্ছে প্রোডাকশন ডিজাইন ডিপার্টমেন্টের আন্ডারে। বেসিক্যালি একটা ফিল্মে প্রোডাকশন ডিজাইনারের কাজ হচ্ছে যে আসলে আর্টটা কী হবে, সেটার সাথে পুরো ফিল্মের কালার কী হবে, আপনার কস্টিউমটা কী হবে, ওনার লুক কীরকম হবে আর্টিস্টের, এই সব কিছু বেসিক্যালি প্রোডাকশন ডিজাইন যিনি করেন উনি ডিসাইড করেন। আচ্ছা, আর আর্ট ডিরেক্টরের কাজ শুধু? আর্ট ডিরেক্টর বেসিক্যালি শুধুমাত্র আর্ট ডিপার্টমেন্টটা দেখেন। হুম। আর্ট ডিপার্টমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে যদি কনস্ট্রাকশনের পার্ট থাকে কনস্ট্রাকশন পার্ট, এবং হচ্ছে সেট ডেকোরেশনের যে পার্টটা সেটা। আচ্ছা, আজ থেকে অনেক মানে বেশ কয়েক বছর আগেও শোনা যেত যে আর্ট ডিরেকশনের জন্য, মানে আর্ট ডিরেকশনে আলাদা প্রডিউসার কোনো বাজেট অ্যাকচুয়ালি রাখতে চায় না। বিজ্ঞাপনে তো আপনি কাজ করেন, না, বিজ্ঞাপনের ক্ষেত্রে আলাদা। রাখতে চায় না বললে ভুল। আসলে আমাদের দেশে ওই প্র্যাকটিসটাই নেই। মানে আমরা কখনো ওটা জানার চেষ্টা করিনি। অবশ্যই আছে। আপনার ধরেন আর্ট ডিপার্টমেন্টের পিছনে টাকা খরচ করতো, আর্ট ডিরেক্টরের পিছনে টাকা খরচ করতো না। মানে উনি যে একজন স্পেসিফিক কাউকে অ্যাপয়েন্ট করবে, যিনি আসলে এই দায়িত্বটা পালন করবে ঠিকঠাকভাবে, তার পিছনে টাকাটা খরচ করতো না। ধরেন আগেও তো যত বাংলা সিনেমা আছে আপনি দেখবেন যে সবগুলোতেই তো সেট বানাই করতো। সো ওটা তো আর্ট ডিপার্টমেন্টেরই জিনিস। সো ওই কনস্ট্রাকশনে তো উনি টাকা খরচ করতোই। সো আর্ট ডিপার্টমেন্টের পিছনে টাকা খরচ করতো। কিন্তু এটাকে ঠিকঠাক করার জন্য, যেরকম ধরেন আর্ট ডিপার্টমেন্টে কিন্তু ধরেন আর্কিটেক্ট যারা, তারা কিন্তু খুব মানে তারাই কিন্তু অ্যাজ এ আর্ট ডিরেক্টর কাজ করতে পারেন চাইলে ইন্ডাস্ট্রিতে। কারণ যখন আমরা একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন করি, আমিও কিন্তু ক্যাডেট ড্রয়িং করি, আমি কিন্তু স্কেচ আপে ড্রয়িং করি। সো এটা কিন্তু আমার কাজ না। সো আমি যখন প্রথম কাজ করতাম আমি কিন্তু কারো না কারো হেল্প নিতাম।
কোনো আর্কিটেক্ট আমার বড় ভাই বা ফ্রেন্ড, তাদের হেল্প নিয়ে আমি জানতাম। আমি তো জানি না যে একটা দরজার আসলে হাইট কত হইতে হয়, একটা দরজার আসলে উইথ কত হইতে হয়। সো এগুলো তো আমরা কাজ করতে করতে শিখছি। সো এগুলো করতে শিখছি, হয় বই পড়ে শিখছি, নাহলে বন্ধু বান্ধবের কাছ থেকে শিখছি যারা আর্কিটেকচারে কাজ করে। সো ওইভাবে এবং এগুলো যারা জানে না, জানতো না দেখেই কিন্তু ওই যে আগের সিনেমাগুলো দেখতে এরকম হতো, উইয়ার টাইপের অনেক বড় উইন্ডো হতো, পিলার ছাড়া বিশাল বড় একটা স্পেস হতো লিভিং রুম, যেখানে কোনো পিলার নাই, কিচ্ছু নেই, সিলিং দেখা যায় না, মনে এখন করেন। তার মানে কি পরিবর্তন আসছে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আপনি সিনেমা? এখন সিনেমা অ্যানালাইসিস করলেই বুঝবেন যে কত পরিবর্তন হয়েছে। আচ্ছা, আরও হবে ভবিষ্যতে। বিজ্ঞাপনের ক্ষেত্রে কি প্রবলেম ফেস করতে হয় বা সিনেমার ক্ষেত্রে কি প্রবলেম ফেস করতে হয় আর্ট ডিরেকশনে? কোন প্রবলেম মানে আপনার কাছে বিজ্ঞাপনে মনে হয় যে অ্যাডিকশনে প্রবলেম না, একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে বিজ্ঞাপন আমরা বেসিক্যালি করি হচ্ছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। ওখানে ধরেন হচ্ছে যে আমার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ কম। মনে করেন আমি চাইলাম আমি পিছনে ব্লু দেবো, এটা আসলে আমি হয়তো বা পারবো না, কারণ আমার ব্র্যান্ড অ্যালাউ করে না। সো আমার আসলে ওই ব্র্যান্ড অ্যালাউ করে যে কালার, ওই কালারই দিতে হবে। সো আমার ইনভারনমেন্টের সাথে ব্লু কালার যাক, কোনো লাভ নেই, আমার ব্লু কালার দিতে হবে না, আমাকে আসলে হয়তো বা পার্পেল দিতে হবে। সো বিজ্ঞাপনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এইটা। সিনেমার ক্ষেত্রে তার আর মানে স্বাধীনতা। হ্যাঁ, ফিল্মে হচ্ছে যে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার আপনি যেটা চাচ্ছেন দেখাতে সেটা খুব আরামসে দেখাতে পারবেন। আচ্ছা, আপনার এটাই কাছে সবচেয়ে কি বড় মনে কথা। হয় যে আর্ট ডিরেক্টরের এই ৩ টা বৈশিষ্ট্য থাকাই লাগবে আর্ট ডিরেক্টরের ক্ষেত্রে? সবচেয়ে বড় যেটা হচ্ছে যে আর্ট ডিরেক্টরের সবার আগে হচ্ছে যে আপনার আগে তো ভিজুয়াল করার সেন্সটা থাকতে হবে, যে আসলে ধরেন একজন ডিরেক্টর ব্রিফ দিল, আমি আসলে একটা বেডরুম বানাতে চাই, আপনার ধরেন মডার্ন বেডরুম। সো আসলে ওর আগে ওইটা ভিজুয়াল করতে পারতে হবে যে আসলে মডার্ন বেডরুমটা কীরকম হবে। ফার্স্ট হচ্ছে ওইটা থাকা দরকার। দ্বিতীয় হচ্ছে যে আপনার মেজারমেন্ট সেন্স বা হচ্ছে কম্পোজিশন সেন্স থাকাটা খুব জরুরি। আর হচ্ছে কালার সেন্স। আর যেই ৩ টা বৈশিষ্ট্য থাকা যাবে না? যে ৩ টা জিনিস থাকার জন্য, ৩ টা জিনিস আমার মধ্যে একদম ভরপুর আছে। বলেন কি, কি? টাইম সেন্স তো আপনার ভালো। হ্যাঁ, না ওইটার জন্য আমি টিকে আছি এখনো মার্কেটে। বলেন কারণ আমি আপনারই ৩ টা বৈশিষ্ট্য কি? 99% চেষ্টা করি। ও হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। কি? টাইম সেন্স? হুম। কি বলবো তাহলে? এটা পয়েন্ট কি হবে? আমি ভুলে গেছিলাম যে ওখানে কাটার অপশন আছে। কফিটা পরে খাওয়ালেই পারতাম। আচ্ছা, দেশ বা দেশের বাইরের কোনো সিনেমার আর্ট ডিরেকশন দেখে মনে হয়েছে যে ওয়াও দুর্দান্ত, এই প্রজেক্টে আমি থাকলে খুব ভালো হতো বা এই প্রজেক্টে কেন আমি থাকলাম না? আমার কখনোই এরকম মনে হয় না কোনো প্রজেক্ট দেখে যে আমি কেন থাকলাম না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা কবে এরকম একটা প্রজেক্ট হ্যাঁ, হ্যাঁ, করব। হ্যাঁ। কোন আমার কাছে সিনেমা? এটা মনে হয়। এরকম অনেক সিনেমা আছে। আমি সিনেমার নাম কখনো মনে রাখি না এবং আর্টিস্টদের নামও আমি মনে রাখার চেষ্টা করি না। আমি দেখি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে। আর আমার সবচেয়ে পছন্দ হচ্ছে অ্যাকশন ফিল্ম, হুম। তারপর হচ্ছে রোমান্টিক ফিল্ম। কোন কোন ইয়া হলিউড বলিউড কোনটা? আমি যেকোনো হলিউড, বলিউড না, আমি যেকোনো ফিল্মই দেখি যেটা আমার কাছে ভালো লাগে। আমি সব ধরনের সিনেমা দেখি। কোরিয়ান মানে সিনেমা দেখেন? হ্যাঁ, কম বেশি দেখি। ওকে। কিন্তু কম, তুলনামূলক কম। রিসেন্টলি কোনো সিনেমা দেখছেন? রিসেন্টলির কথা তো মনে থাকবে। রিসেন্টলি, একদম রিসেন্টলি দেখতেছি হচ্ছে নাইট এজেন্ট, দ্য নাইট এজেন্ট মনে হয় একটা সিরিজ, ওকে। আপনার নেটফ্লিক্সের। ও ওইটা আগেও দেখছি, কিন্তু আবার দেখতেছি। পুরাতন? আমি হ্যাঁ, এটার নাম শুনি নাই। খুবই সুন্দর, দেখেন। ওকে, দেখবো। আপনি ডেজিগনেটেড সার্ভাইভার দেখছেন? ডেজিগনেটেড না, সার্ভাইভার, না, দেখি নাই। আপনি এগুলো দেখেন। এর কি জনরা আগে বলেন, অ্যাকশন? একদম অ্যাকশন না, অ্যাকশন থ্রিলার, এই দুটো দেখেন, ওকে। ভালো লাগবে। সিরিজে আমার সমস্যা কি, টাইমিং এর সিরিজে না, প্রচুর টাইম ওয়েব ওয়েস্ট হয়, সিরিজেই তো ভালো। আপনি একটা দেখবেন, দেখে ডিটেলস অফিসে যাবেন, আবার রাত্রেবেলা চিন্তা করবেন অফিসের কাজে টিট টিট টিট, তখন গিয়ে আবার আরেকটা পর্ব দেখবো। আচ্ছা। এবং আমার মেজাজ খারাপ হলে আমি কানে হেডফোন দিয়ে আমি ওই সিরিজ দেখা শুরু করি। সিনেমা নাম অ্যাকচুয়ালি মনে রাখেন না, ৫টা সিনেমা মানুষের তো থাকে যে ওকে ফাইন, এটা আমি অলওয়েজ আমি দেখি যে কোনো সময় আমার মুড অফ থাকলে। হয় না ও, মানুষ পুরো মুড অফ বিঞ্জ থাকলে আমি করে। র্যাম্বো দেখি। র‍্যাম্বো? হ্যাঁ, নাইস, র‍্যাম্বোটা আমারও পছন্দ, র‍্যাম্বো। আমার আমার ল্যাপটপে একমাত্র র্যাম্বোরই হুম। ৮টা ফিল্ম নামানো আছে, সিরিজ। আমি আমার মেজাজ খারাপ হলে আমি ওগুলোই ছেড়ে দিই। আপনার যেরকম আমি এখন কাজ করে দেখে আমি বুঝি যে আসলে এইটা কিভাবে করছে। আমি হুম। যেরকম একটা সিন দেখলাম, দেখার পর আমি মিলানোর চেষ্টা করি যে র্যাম্বো ঘোড়া করে যাইতেছে, ওকে আসলে ঘোড়ায় গেছে না ওটা ফেক ছিল। সো তারপর হচ্ছে ও মাটি খুঁড়ে যাইতেছে, আচ্ছা এই মাটিটা খুঁড়ছে কি, মাটির উপরেই করছে জিনিসটা না মাটির নিচে করছে। ভাবতে হয় তার মানে তো অনেক, একটা হ্যাঁ, সিন। মানে ওইটাই ভালো তাহলে লাগে। আপনি এনজয় করেন কখন? আমরা তো এনজয় করার জন্য দেখি, না, আমরা আমি তো তো র্যাম্বো আমার মনে হয় এই ৮টা মানে আপনার পার্ট আমি মনে হয় একেকটা পার্ট মিনিমাম ২০ বার করে দেখছি। হুম। আপনার কোনো ফেভারিট আর্ট ডিরেক্টর আছে দেশের বাইরে? আমি না ওইরকম কেউ নাই। কারো নাম জানা আছে?
নাম আমি হচ্ছে যার সাথে কাজ করছি আমি তার নামই বলবো, সেটা হচ্ছে সিলভিয়ান, হুম। প্রোডাকশন ডিজাইনার। বেসিক্যালি নোনাজলের কাব্যে আমি যার সাথে কাজ করেছিলাম আচ্ছা। সিলভিয়ান, আমি ওর নামই বলবো কারণ যেহেতু আমি ওর সাথে কাজ করছি। হুম। উনি কোন দেশের? উনি বেসিক্যালি আপনার ফ্রান্সে থাকেন। উনি মাটির ময়নাতে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন। ওকে। তো অবশ্যই ওনার কাজ হলো মাটির ময়না যেহেতু কাজ করছে। হ্যাঁ। আচ্ছা, নোনা জলের কাব্য যেহেতু আসলো, নোনা জলের কাব্য নিয়ে আপনার অভিজ্ঞতা বলেন। আপনি বলছিলেন অনেক চ্যালেঞ্জিং ছিল, অনেক কিছু ছিল। আমি এটা হ্যাঁ, আবার জানতে চাই। কেমন চ্যালেঞ্জিং ছিল? নোনাজলের কাব্য আহ, আমাকে প্রথম আপনার যখন সুমিত ভাই তো খুবই খুবই ডিসেন্ট একজন মানুষ, মানে খুবই অমায়িক একজন মানুষ। উনি যখন কথা বলে আপনি মানে তখন অন্য কিছু চিন্তা করতে পারবেন না। উনি খুবই পোলাইট, খুবই ঠান্ডা মাথার একজন মানুষ। তো ওনার সাথে যখন কথা হয়, আমরা প্রথম যখন রেকিতে যাই, উনি তো অনেক বছর এটা নিয়ে রিসার্চ করছেন, যেই জায়গাটা আমরা শুটিং করব পুরো জায়গাটা উনি কত দেখতেন। বছর? উনি ৩ বছর মেবি ওটা নিয়ে রিসার্চ করছেন, বা আরও বেশি হতে পারে, আমি ভুল হতে পারে, কিন্তু মিনিমাম ৩ বছর, মানে যতটুকু মনে আছে। কারণ আমরা তো শ্যুট করছি হচ্ছে 17 বা 18-তে মনে হয়, 17 বা 18-তে শ্যুট করছি। 20-এ ওটা সরি 21-এ মুক্তি পেয়েছে আপনার। হ্যাঁ, 3 বছর, 17-তে মেবি 17 বা 18-তে শ্যুট করছি। সো উনি তারও আগে থেকে ওটা নিয়ে, উনি যেহেতু বাইরে পড়াশোনা করছেন, এসে উনি ওটা নিয়ে রিসার্চ করছেন, তারপর উনি তো গল্প লিখছেন, ওনার নিজেরই গল্প। প্রথম আমরা রেকি করতে যাওয়ার সময় আমরা একদম কোর টিম যাই। কোর টিম রেকি করতে যাওয়ার সময় আমরা হাই টাইটের সময় গিয়ে পৌঁছাই। আমরা সদরঘাট থেকে হচ্ছে গ্রিন যে লঞ্চ আছে ওটাতে করে গেছিলাম। গিয়ে তারপর নামার পর তারপর হচ্ছে বরিশাল পর্যন্ত যাই। বরিশাল থেকে তারপর আবার আমরা মনে হয় গাড়িতে গেছি। সো যার পর আমরা যেই সময়টাতে যাই ওই সময় হচ্ছে হাই টাইড। সো হাই টাইডে যেটা হয় যে ওই এরিয়াটা একটু আলাদা হয়ে যায় কুয়াকাটা থেকে। সো আমরা তাহলে ঘুরে যেতে হবে প্রায় 2 কিলোমিটার। সো আমরা আবার ঘুরে যাই। সো তখন অমাবস্যা বা পূর্ণিমার এরকম কোনো একটা কাহিনী ছিল। সো যে কারণে হাইট অনেক বেশি ছিল। সো ওইখানে আরেকটা যে বিকল্প রাস্তা আছে যে আপনি মানে গাড়িতে বা বাইকে যেতে পারবেন, সো ওইটাও ডুবে গেছে। মানে ডুবে গেছে বলতে হচ্ছে যে ধরেন আপনার হাঁটু পানি, আপনি হয়তো বা আবার 3 ঘন্টা পরে ওই যে পানিটা নেমে যাবে, যেতে পারবেন। সো আমরা তো 3 ঘন্টা বসে থাকতে পারবো না, সো যেতে হবে। সো তারপর আমরা এরকম ওই পানি টানি এরকম চিপা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে তারপর আমরা গেছি। এবং আমরা তখন আমাদের শুধু একটাই কোশ্চেন ছিল, আমরা শুটিংটা করবো কীভাবে এখানে, কেমনে পসিবল। সো যাই হোক, তারপর এটা নিয়ে তো অনেক হাসাহাসি, সবাই মাথা গরম কীভাবে কী করব। তারপর চিন্তা করা হয় যে ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু অনেক ইকুইপমেন্ট আসবে, আমরা না হয় এভাবে যেতে পারবো, কিন্তু এত ইকুইপমেন্ট এত কিছু নিয়ে আর্টিস্ট নিয়ে প্রত্যেকদিন কীভাবে হুম। পসিবল। কতজনের টিম ছিল? আমাদের প্রায় 120 জনের টিম ছিল মনে হয় ওভারঅল। 120? হ্যাঁ, মানে ডিপেন্ড, মানে মিনিমাম ছিল মনে হয় 80। ওকে। এটা হচ্ছে মাঝে মধ্যে 120 জনও হয়েছে। আমরা একদম ওখানে স্টে করছি মনে হয় 80, যদি আমি ভুল না বলে থাকি। অনেকদিন আগের কথা, ভুল হইতে পারে। তুমি তো মাফ করে দিন, ভুল বলে থাকলে। আহ, ওটা কি আপনার কি ওখানেই ছিলেন? আমরা মানে ওখানে তারপর আমরা যাওয়ার পরে আমরা যখন দেখি, মানে আমি কেন সিলভিয়ানের নাম আপনাকে আগে বললাম, কারণ আমি আসলে আমার এই পুরো আর্ট ডিরেকশন লাইফে আমি একজনকে পাইছি যার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। ওকে। এবং মানে দুর্ভাগ্যজনক বশত হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে এখন আমরা কয়েকজন আছি যারা আসলে আমরাই সিনিয়র। তো আমাদের উপরে তার আর মধ্যে কেউ আপনি নাই। একজন। আহ, বলতে পারেন। সো আমরা আসলে কি হচ্ছে, আমরা কাজ করতে হতে শিখছি। সো কেউ যে আমাদেরকে এসে মানে শিখাবে। শিখাবে বা কারো কাছ থেকে শিখবো ওই সুযোগটা হয় নাই। সো একজন আছেন রঞ্জনদা। সো রঞ্জনদার কাছ থেকে শিখতে পারি মাঝে মধ্যে, কিন্তু সবসময় সুযোগ হয় না, কারণ রঞ্জনদাও তো নিজে কাজ করেন ওনার মতন। সো ওনার সাথে খুব বেশি কাজ করার সুযোগ হয় না। তো যখন হয় তখন শিখি অনেক কিছুই, যেহেতু উনি একজন আর্কিটেক্ট। সো ওনার কাছ থেকে আমি অনেক কিছুই, মানে আমি জানি আমি কি শিখি। আচ্ছা। সো রঞ্জনদা ছাড়া ওরকম কেউ না। সাদাব ভাই ছিলেন, যার কথা আগেও বলছি। উনি খুবই ভালো ডিজাইন করেন। সো ওনার কাছ থেকেও শিখছি, কিন্তু মানে উনারাও তো কেউ আসলে আর্ট ডিরেকশন আগে থেকে করেন নাই। হুম। কিন্তু উনারা হয়তো বা জানেন বেশি। ওই যে কাজের কিন্তু অভিজ্ঞতা। একদম এক্স্যাক্টলি আর্ট ডিরেকশন বা প্রোডাকশন ডিজাইন আসলে কি, আমি এটা আসলে সিলভিয়ানের কাছ থেকে শিখছি। সো উনি বেসিক্যালি তারপর পুরো ডিজাইনটা করছেন যে আসলে আমরা যদি এখানে শুটিং করতে চাই তাহলে এখানে কীভাবে শুটিং করা পসিবল। হুম। সো প্রথম রিকোয়ারমেন্ট ছিল ওখানে আমাদের আসলে ওয়াশরুম বানাইতে হবে। সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল ওখানে আসলে আমাদের বেস ক্যাম্প বানাইতে হবে। সো এত লোক পুরা সারাদিন শ্যুট ক্যাম্পিং করব। তো। হ্যাঁ, হ্যাঁ, একদম প্রপার আপনার বেস ক্যাম্প বানাতে হবে। হুম। সো তারপর হচ্ছে আমরা যে শুটিং করব ওই জায়গাগুলো আমাদের সিলেক্ট করে, আমরা যেহেতু ওখানে অল্প কয়েকটা আপনার ঘর ছিল যারা আম, কি বলে থাকেন, সো ওখানে তো আর আমরা শুটিং করতাম না। সো আমাদের
শুটিংয়ের জন্য যতগুলো ঘর, রুদ্র যে ছিল আমাদের মেইন ক্যারেক্টার, ওর ঘর, টুনি যে ছিল যে নায়িকা, ওর ঘর, এগুলো সব আমরা বানাই। চেয়ারম্যানের বাসা সব আমরা বানাই। ওই লোকেশনগুলো এই ধুধু বালির মধ্যে সমুদ্রের পাড়ে কীভাবে সিলেক্ট করব? ধরেন এই পুরোটাই হ্যাঁ। মানে আপনার বালু, এখানে সমুদ্র। সো এখানে আপনি তো এখানে ঘর বানালেও যায়, এখানে ঘর বানালেও যায়। কী পার্থক্য আছে? না, পার্থক্য আছে। সো এটা কী পার্থক্য আছে? কেন আমি ঘর এখানে না বানাই এখানে বানাবো? সো ওই জিনিসগুলো আসলে আমি ওনার কাছ থেকে জানছি। আচ্ছা। মানে সিম্পল হিসাবে আমি আসলে ওইখান থেকে এখানে বানাবো, কারণ আমার সূর্য কখন উঠতেছে, কোনখান থেকে কোথায় যাইতেছে, এখান থেকে ভিউ আমি কয়টা অ্যাঙ্গেলে কী পাচ্ছি, ওইখান আর আরেকটা জায়গা থেকে আরেকটা অ্যাঙ্গেলে কয়টা কী ভিউ পাচ্ছি। আমার যদি চেয়ারম্যানের বাসা এখানে হয়, তাহলে আমার যদি এক্সের বাসা এখানে হয়, তাহলে হচ্ছে কীভাবে এটা, যদি আমরা শর্ট নেই তাহলে কীভাবে শর্ট ডিভিশন করি, তাহলে এখান থেকে ওইখানে দেখলে কী হবে, ওখান থেকে এখানে দেখা যাবে কিনা, ওরটাকে একটু ডাইনে দিব না বাইরে দিব, কারণ পুরো তো ফাঁকা মাঠ। সো কোনো কিছু তো নাই, মানে ওটা কিন্তু আরও টাফ জব যে আপনি আসলে কীভাবে সেট করবেন। একদম ফাঁকা স্পেস। হ্যাঁ, এবং হচ্ছে যে ওই বাসাটা যে হুট করে যে ওখানে হয় নাই, ওইটাও বুঝাইতে হবে। কারণ ফিল্মে তো আপনি যখন বড় শট নিবেন, পুরো একটা খালি জায়গা তো আর একটা বাসা হবে না কখনই। সো ওটার সাথে আরও আশেপাশে কিছু এলিমেন্ট দেওয়া যাতে ওটা বিশ্বাসযোগ্য লাগে যে হ্যাঁ, এটা এই সিনেমার জন্য বানানো, এটা অনেক আগে থেকে এই বাসাটা এক্সিস্ট করে। সো ওই জিনিসগুলো আসলে আমি ওনার কাছ থেকে শিখছি যে আসলে কীভাবে, এবং একটা বাসায় শ্যুট করতে গেলে আমরা যেরকম রুদ্রর যে বাসাটা, আমাদের মেইন যে প্রোটাগনিস্ট ছিল, হুম। নায়ক, ওর বাসাটা আমরা পুরো বাসাটা এমনভাবে বানানো ছিল যে পুরো বাসাটা চাইলে খুলে ফেলা যাবে ফর লাইটিং। আপনি চাইলে পার্ট বাই পার্ট পুরো বাসা খুলে ফেলতে পারবেন। সো যাতে যিনি ডিওপি ছিলেন, জায়ে ওর নাম ছিল, ও বেসিক্যালি ব্যাংককের, আমেরিকাতে কাজ করে, সুমিত ভাইয়ের ফ্রেন্ড। সো যাতে ওর সুবিধা হয় যে ওর যখন যেভাবে ইচ্ছা ন্যাচারাল লাইট যদি ইউজ করতে চায়, তাহলে আমরা চাল পুরো খুলে ফেলতে পারবো। ও যদি সাইড লাইট করতে চায়, তাহলে যাতে সাইড বেড়া খুলে ফেলতে পারবো। সো ওইভাবে পুরো জিনিসটা করে, এবং ওইটা আমার মনে হয় যে ওর আগে আমি ওইভাবে চিন্তাই করিনি যে আসলে এত ডিটেইলে কাজ করা কাজ যায়। করা যায়। এবং ওটা আসলে অ্যাজ এ আর্ট ডিপার্টমেন্টের লোক হিসেবে ওটা আমার আসলে রেসপন্সিবিলিটি যে আমি আসলে কতটা ফ্লেক্সিবিলিটি দিতে পারবো আমার ডিওপিকে, ডিরেক্টরকে শট নেওয়ার জন্য। সো ওই জিনিসগুলো আসলে আমি ওনার কাছ থেকে শিখছি। যেহেতু অন্যরকম এক্সপেরিয়েন্স একদম। হ্যাঁ, একদম অন্যরকম যে মানে ধরেন ডিওপি তো একটা চিন্তা করেই রাখে যে এই রুমে ধরেন আপনার শট ধরবে এখান থেকে, কিন্তু অ্যাজ আ আর্ট ডিরেক্টর আমার আসলে ওই অ্যাঙ্গেলটা বের করে দেওয়া, মানে ওটা আমার বলতে হবে না, ওটা উনি বুঝে যাবেন যে মানে ওই জায়গাটা ক্রিয়েট করা যে উনি একটা সুন্দর অ্যাঙ্গেলে শট ধরতে পারবেন, বা হচ্ছে আসলে আমার এই রুমে কী সিন শ্যুট করতেছি। সো ওই সময় আসলে আমার বেসিক লাইট কী হওয়া উচিত, ধরেন ডিওপি তো ধরেন এই যে ফেস লাইট করছে, কিন্তু ইনভায়রনমেন্টের যে লাইটটা, ওইটা তো বেসিক্যালি একজন আর্ট ডিরেক্টর বা একজন প্রোডাকশন ডিজাইনার ওটা ঠিক করে যে ওইখানে ওই লাইটটা কী হবে, ওয়ার্ম লাইট হবে। ধরেন ওটা ওই ডিওপির সাথে কনসার্ন করেই বা ডিরেক্টরের সাথে কনসার্ন করে যে ওনাদের চাহিদাটা কী। সো ওই লাইটটা কি হিডেন হবে, না ওটা হচ্ছে আপনার এক্সপোজ হবে, কীভাবে হবে। সো ওই জিনিসগুলো কিন্তু ওইভাবে সেট হয়। সো ওই জিনিসগুলো আসলে আমি ওর কাছ থেকে শিখছি। যেরকম আমাদের ওই সিনেমায় তো কোনো লাইট ইউজ করিনি আমরা। মানে লাইট বলতে আমি বুঝাচ্ছি যে ধরেন কুপি ছিল সব, বা হারিকেন ছিল। সো এবং আমাদের যে ডিওপি ছিলেন ওনার জন্য আমি বড় বড় কুপি বানিয়েছি। উনিও যখন শ্যুট করছেন, ধরেন হচ্ছে ওই বড় বড় কুপি জ্বালাই দিছি আমরা হুম। রাতের বেলা। হয়তো কিছু জায়গায় কিছু সফট লাইট ইউজ করছেন যে চাঁদের আলো টালো আসার জন্য, কিন্তু এছাড়া বাকি টাইম সব আমরা ওইরকম আলো দিয়ে শ্যুট করছি। আচ্ছা। মানে ন্যাচারাল হ্যাঁ, এবং ওয়েতে। ওই একটা ফিল্ম যেটাতে আমি বলতে পারি যে আমি কোনো ধরনের কালার ইউজ করিনি। কোনো কালার না। আমরা ধরেন আমাদের কাঠ, নতুন কাঠ কিনে আনছি, ওটা পুরান করতে হবে। কাঠ পচা পানিতে ডুবায় রাখছি। ১ সপ্তাহ হইছে ওই কাঠ তুলছি। ওই কাঠ এমনি ধরেন এক ধরনের ওয়েদার হয়ে গেছে। ওকে, ডিটেইল। তারপর হচ্ছে ধরেন যে কোথাও পুরান করতে হবে, পোড়া মোবিল ঘষে দিছি যে এটাকে পুরান করতে হবে। কোথাও আমরা কোনো ধরনের কালার ইউজ করিনি। সব ন্যাচারালি। এই কারণেই মেবি এইজন্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। ও ওইটা জানি না। ওইটা আমি আ মানে আমার একদমই প্ল্যানে ছিল না যে ওটা আমি পাবো। কিন্তু কেমনে, কেমনে জানি পাইছি। আপনার ফিলিংস বলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন পাচ্ছিলেন, কি মনে হচ্ছিল? ওই মোমেন্টে কি মনে হচ্ছিল? ন্যাশনাল অ্যাওয়ার্ডের ফিলিংস হচ্ছে, আমি তখন মহানগর 2 শুট করি আমরা। ওকে। আমি একটু আগে থেকে বলি। হ্যাঁ। আমি যখন জানছি যে আমি পাইছি, তো মহানগর 2 শুট করতেছি ভোরবেলা, আমাদের ওদিন কল টাইম। তো আমি গেছি, তো আমাকে একজন পাঠাইছে যে আপনার লিস্টটা, মানে পেপারে যে আসছে ওটা। মেইল নাকি? না, না, পেপারের ছবি পাঠাইছে আচ্ছা, যে আচ্ছা। শিহাব তুমি আউট। তখন মনে হয় একদম সরি, ওইদিন আমরা নাইট শুট করতেছি, মানে ভোর পর্যন্ত শুট চলতেছে মহানগরে। তো এর মধ্যে পাঠাইছে, তো আমি দেখতেছি যে আচ্ছা অনেকের নাম আছে। আমি বলছি, যাও কনগ্রাচুলেশনস, খুব ভালো পাইছো। তো ও তখন বলতেছে যে ভাই আপনিও পাইছেন। আমি বলছি, হ্যাঁ। আমি বলছি আমার নাম নাই তো। মানে আমি বুঝি নাই ১ম এ। কারণ হুম। আমি কারণ মানে আমি একদম অনেস্টলি বলতেছি, আমি আশা করিনি আমি পাবো। মানে যাই হোক,
তো তারপর হচ্ছে যে আমাকে বলতেছে যে ভাই আপনার নাম আছে, বলছে হ্যাঁ আমার নাম আছে। না আমি এর আগে আমি হচ্ছে যারা যারা পাইছে, সো আমাদের নজর কাপড় অনেকেই পাইছে। সো আমি সুমিত ভাইয়ের সাথে কথা হয়েছে, সুমিত ভাই কংগ্রেচুলেশন ভাই খুব। তো বলছে ভাই আপনিও পেয়েছেন, আপনাকেও কংগ্রেচুলেশন। আমি বলছি যে না আমার নাম নাই। সো আমার নাম আসলে একটু পরে ছিল। সো আমি প্রথমে কয়েকটা নাম দেখছি যে নাই, আর আমার তো এক্সপেকটেশন যেহেতু না, আমি ওই চেকও করি নাই যে আচ্ছা ঠিক আছে। সো তারপর যখন আমি আমার নাম দেখছি, আমি বলছি, আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি ওটা পাওয়ার পরে তারপরে আমি কিছু জিজ্ঞেস করতেছি না, আমি কিন্তু যখন জিজ্ঞেস করলে আমার গালাগালি করবে। ঠিক আছে, আমি চুপ করে থাকি। তারপরে দেখি যে ঘন্টাখানেক পরে আসলে আরও 2-3টা মেসেজ ঢুকছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তারপরে আমিও পাইছি। তারপর কি বাসায় জানাইলাম, ভালো। ও মানে কোনো মানে ওভারঅল আমি এক্সপিরিয়েন্সটা বলতে পারি, মানে আমাদের তো আর্ট ডিরেকশনটা আসলে কি মানুষ তো বুঝে না। না। সো এই অ্যাওয়ার্ডটা পাওয়াতে হয়েছে কি যে ধরেন আমার ফ্যামিলিগত জায়গা থেকে হোক বা অন্য আরও যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে সবাই জানে যে আচ্ছা শিয়াব তো কাজ করে ফিল্মে, ঠিক আছে কিছু একটা করে। এখন আমার ক্লোজ যারা তারা জানে যে আসলে আর্ট ডিরেকশনটা কী বা কী করি, সবাই তো আর জানে না। সো ওই অ্যাওয়ার্ডটা পাওয়াতে হয়েছে কি যে মানুষজন বুঝছে যে আসলে আমি কী কাজটা করি। হ্যাঁ, আর এই সেগমেন্টেও যে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেয়। হ্যাঁ, মানে গভর্নমেন্টের জায়গা থেকেও যে একটা মানে এরকম বড় লেভেলে, মানে এই ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু মানে হচ্ছে যে আমি এখন একটা ফার্স্ট ক্লাস সিটিজেন। সো আমার কিন্তু অনেক জায়গায় অনেকভাবে এক্সেস আছে। সো এই রিকগনাইজটা যে গভর্নমেন্ট করতেছে, সো এটা অনেক বড় পায়। এবং আমি আমার যারা বাইরে থাকেন আমার আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব, মানে তারা অনেক হ্যাপি। কারণ হয়তোবা আমরা ওইভাবে ন্যাশনাল পাওয়াটা আমরা হয়তোবা আচ্ছা ঠিক আছে পাইছি, সমস্যা নেই। কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা রিকগনাইজেশন। সো সবাই খুব হ্যাপি, মানে ওইটা আমার কাছে খুব ভালো লাগে যে মানে এখনও স্টিল আমি তো পাইছি 2021-এ। সো এখনও যখন কেউ বলে যে শিয়া পাইছো কংগ্রেচুলেশন, এখনও অনেকে অনেক বাহবা দেয়, তখন খুব ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে পাইছি। গল্প কমাই দেন, কমাই দেন, এত বেশি করে কি করবেন? কারণ আমার তো জানার আছে অনেক কিছু। আপনি এটা যেটা বানাইতেছেন এটা কয় মিনিটের বানাবেন? 1 ঘন্টা? সিরিয়াসলি? সিরিয়াসলি? 1 এক ঘন্টা? ঘন্টা কেউ দেখবে না? না দেখলে না দেখুক। আমি আমার কি জন্য দরকার ভাই বানায় আপনি বলেন? কোনো লাভ আছে? দরকার আছে। আপনাকে অনেকেই জানতে চায়। অনেকে মানে আমার মতো মানুষ। আমি তো আপনাকে চিনছি মহানগর 2 থেকে। তো মহানগর 2 র সময় আমি হচ্ছে কোন সিরিজ জানি দেখে শেষ করছি, ভুলে গেছি। কি বলে নিপুণ ভাই তো কোনো স্ক্রিপ্ট দেয় না। হ্যাঁ? উনি বলছে যে শিয়াব থানা লাগবে, থানা বানাতে হবে, থানায় এই জিনিস থাকবে, হ্যাঁ। শেষ। শেষ, এটাই শেষ। হ্যাঁ এটাই। ভাই থানায় কি করবো, যে আপনি করেন না আপনার মতন। উনি সবাইকে তো আপনি আপনি করে হ্যাঁ, বলে। হ্যাঁ, আপনি করে বলেন। উনি বলতেছে আপনি করেন না আপনার মতন, হয়ে যাবে, করেন না শিয়াব। আচ্ছা এখানে এখানে এরকম, তাহলে এখানে বসার এরকম বানান। আর আচ্ছা এখানে কয়জনের বসার বানাবো, কেন বানাবো। মানে আমার তো আসলে জিনিসটা বুঝতে হবে। হুম। ধরুন একটা বড় জায়গা, ওই জায়গায় আসলে আমি কয়টা টেবিল দিব, আসলে প্রয়োজন আছে কি নাই, বা আমাদের আসলে শর্ট ডিভিশন কী হবে, এগুলো না বুঝলে তো কীভাবে করবো। ধরেন আমি টেবিল দিয়ে রাখছি এদিকে এদিকে, ওনার শর্ট ডিভিশন যদি আমি না জানি, তাহলে দেখা গেলো যে উনি যখন শ্যুট করতে তখন আসলে টেবিলটা এই পাশে দরকার। সো তখন আমি এটা ঘুরাবো কীভাবে, মানে পুরো অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে হবে। তারপর লাইটিংয়ের একটা বিষয় আছে। সো উনি এগুলো বলে না। তো এগুলো সব কিছু মিলে যে মানে আমি আমি অনেক আগে নিপুণ ভাইয়ের সাথে একটা কাজ করছিলাম। ওটা একটা বিজ্ঞাপনেরই কাজ ছিল, মানে হাউসে আর কি, অনেক আগে। মানে আপনার ধরেন 11-12 সালের দিকে উনি মনে তো হয়। এডি ছিল তখন ওই না সময় না না, নাকি? উনি যখন বানাচ্ছেন নিজে তখনই, আচ্ছা, আচ্ছা। মিরপুর ডিউচেসে মেবি। হুম। সো ওই কাজেও এরকম ছিল। সো আমার ওনার সম্পর্কে কিঞ্চিত ধারণা ছিল আর কি, যে নিপুণ ভাই কীরকম। আর উনি এমনিও তো ফ্যামিলিয়ার, সো ওনার সাথে হাই হ্যালো সবসময় ছিল। সো ওই কিছু বলতো না। আর হচ্ছে যে ধরেন শুটিং শুরু হওয়ার কথা একটা সময়, শুটিং শুরু হতো আরেকটা সময়, শেষ হওয়ার কথা এক সময়, শেষ হতো আরেক সময়। এই সব কিছু বেলায় আমি মনে করেন পুরো গুলায় ছিলাম। আর ওদিকে হচ্ছে প্রডিউসারের প্রেশার, শিয়াব এটা তো হবে না, ওটা তো হবে না, এরকম না। আর আমাদের তো জিনিসটা যখন কাজটা নিছি, কাজটা তো আর খারাপ করা যাবে না। হুম। সো কাজটা এনিহাও আমাকে ভালো করতে হবে। সো দেখা যেত যে সব শেষে দিন শেষে হচ্ছে আমরা খারাপ হইতাম প্রডিউসারের সাথে। ডিরেক্টর ভাই আমি তো জানি না, আমি শুটিং করি, আপনি দেখেন না কি করা যায়। বাট তো মহানগরের ট্যুর আমি তো আপনার বিহাইন্ড সিন দেখছি। অনেক ভালো ছিল অনেক। বিহাইন্ড দ্য সিনে তো আমি নাই। আপনি নাই হ্যাঁ, কিন্তু সেট তো আছে, কারণ সেট ডিজাইন আমি দেখছি। শুধু ঘুমাইছি। আমি ওটা নিয়ে বলছি যে বিহাইন্ড দ্য সিন আমি কই। তো একদম আশিক নিয়ম ভাই সবাই একদম সেকেন্ডের মধ্যে বলছে যে আপনি তো সারাদিন ঘুমাইছেন, আপনারা কই থেকে পাবো। আমি ওই যে আমাদের একটা জেলখানা যে ছিল, হুম। আমি ওইটার মধ্যে ঢুকে ওইটার মধ্যে ঘুমাইতাম। সো ওইটার শুটিং অনেক অল্প ছিল, সো ওইখানে কেউ যাইতো না, আমি ওখানে ঘুমাইতাম।
আচ্ছা, আপনি যেহেতু বললেন যে উনি যেহেতু একদম মানে কোনো স্ক্রিপ্ট হাতে ধরে না, তাহলে কি ভালো আর্ট ডিরেকশনের সহজ সূত্র কি? যে কোন কালার থাকতে হবে এরকম কিছু আছে, বা আপনার মাথায় থাকে যে এই কালার থাকতে হবে বা এই প্যাটার্ন ধরে আমি করব, এরকম না, কিছু? এটা তো আসলে ডিপেন্ড করে ধরেন গল্পের উপরে। আচ্ছা। যে গল্পটা কি সেটার উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কিভাবে সাজাবেন। এখন একটা তো থাম রুলস আছেই হুম। যে আপনি আসলে কিভাবে কাজ করবেন। যেমন আপনি নিউজ করেন, আপনি নিউজ করার আগে যে 10টা কোশ্চেন নিয়ে বলছেন, সেরকম আমাদের আর্ট ডিরেকশনেও তো একটা সিস্টেম আছে, আমরা ওই সিস্টেম অনুযায়ী কাজ করি। সো ওই গল্প অনুযায়ী, যেরকম আমি আজকে অ্যাজ আর্ট ডিরেক্টর, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, সো আপনি আমার আর্ট ডিরেক্টর রিলেটেড জিনিসপত্র রেডি করছেন। সো আমরা যখন হচ্ছে যে ধরেন আপনার সাবানের বিজ্ঞাপন করি, সাবান নিয়ে প্রিপারেশন নিই, যেদিন পেস্ট করি ওদিন পেস্ট, যেদিন গ্রাম বাংলা নিয়ে করি ওদিন গ্রাম বাংলা। হুম। সিম্পল, সব কিছু একদম সেম। এবং আর্কিটেকচারাল ডিপার্টমেন্টের সাথে আমাদের কিন্তু সব মানে চারুকলা, আর্কিটেকচার মানে আর্ট কিন্তু সব ঘুরে ফিরে সব একই। ধরেন ওই ব্যালেন্স সব জায়গায় লাগে, কম্পোজিশন সব জায়গায় লাগে, হারমোনি সব জায়গায় লাগে, সব সেম। আচ্ছা, এখন যদি দেশে কেউ ধরেন কেউ ভাবলো, আপনাকে দেখে কেউ ইন্সপায়ার হলো যে না আমি শিহাব ভাইয়ের মতো আর্ট ডিরেক্টর হব, বা আমি আজকে থেকে আমি আর্ট ডিরেক্টর হতে চাই, তো সে কোথা থেকে শিখবে? বাংলাদেশে কি এরকম কোনো স্কুলিং সিস্টেম আছে কিনা? না, বাংলাদেশে আর্ট ডিরেকশনে আপনি শিখতে পারবেন ওরকম কোনো ইনস্টিটিউশন বা কোথাও নাই। যদি আপনি কাজ করতে করতে শিখতে চান তাহলে আমাদের সাথে কাজ করতে পারবে যে কেউ, সেটা বলতে পারবে। আর বাইরে তো অনেক অপশন আছে, সেটা ইউরোপ হোক বা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে হোক, সব জায়গায় অনেক অপশন আছে। ধরেন ডিপ্লোমাও করতে পারবে, চাইলে গ্র্যাজুয়েশন করতে পারবে, কোর্স করতে পারবে, সব জায়গায় অনেক অপশন আছে। আচ্ছা, একটা কথা বলা হয় যে মেয়েরা প্রকৃতিগতভাবে শিল্পী হয়, সাজানো গোছানো হুম। টাইপের হয়। আর্ট ডিরেকশন আপনার কখনো মনে হয়েছে কিনা যে ওকে ফাইন, আমি এই জিনিসটা চিন্তা করতে পারতেছি না, এই স্বতঃস্ফূর্ততা আমার নাই, যে কোনো মেয়ে হয়তো এই জায়গায় ভালো ভাবতো, বা আপনার টিমেরই কেউ কোনো মেয়ে আপনার আগে ওই আইডিয়াটা বের করে নিছে, এরকম কিছু আছে কিনা? আমি আবার একটু ব্যাকে যাই। আমাকে এই জিনিসটা আমি আসলে আগে কখনো বুঝি নেই। হুম। যখন মানে আপনার এই সিলভিয়ানের সাথে কাজ করি, তখন সিলভিয়ান সবার আগে হচ্ছে যখন গ্রামে গেছি, তখন আমাকে ফার্স্ট কাজটা দিছে হচ্ছে যে, সে ওইখান থেকে কোনো একজন মহিলাকে তুমি খুঁজে বের করো যিনি আমাদের টিমে কাজ করবে। মানে সো ওখানকার স্থানীয়? হ্যাঁ, মানে যেই কয়জন ছিল বলছে যে হুম। তুমি খুঁজে বের করো। ও সিলভানের আমার সাথে সবচেয়ে সুবিধা ছিল যে সিলভান তো ওই যে যেহেতু মাটির মনার সময় আসছিল বাংলাদেশে, এবং ওনার একটু কন্টাক্ট আছে, সো উনি বাংলা বুঝেন, কিছু কিছু বলতেও পারেন। সো ওই হিসেবে আমার সাথে ওনার খুব ভালো সিঙ্ক হয়ে গেছিলো অল্প সময়। সো আমি তখন বলছি যে এখান থেকে, তো আমি তখন চিন্তা করছি প্রথমে যে আচ্ছা ঠিক আছে, একজনের বলতেছে হয়তো বা কোনো কারণে লাগবে কিছু একটা, ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করছি আসলে রিকোয়ারমেন্ট কি, মানে একজন মহিলা হইলেই হবে নাকি উনি কোনো কিছুর পারদর্শী হতে হবে। উনি বললো না, কোনো কিছু লাগবে না, উনি একজন মহিলা হইলেই হবে। তো তারপর আমি প্রোডাকশনের সাথে কথা বলে যে একজনকে ঠিক করছি যে আচ্ছা ঠিক আছে উনি থাকবে আমাদের সাথে, যখন প্রয়োজন হবে কি, তখন আমি ওকে জিজ্ঞেস করি আসলে আমি, আমরা ওনাকে দিয়ে কী করবো। সো উনি বললো যে আমরা যে ঘরটর বানাবো, ফিনিশিংটা আসলে উনি দিবে। মানে একজন মেয়ের দৃষ্টিকোণ থেকে? হ্যাঁ, না কারণ একটা ঘর, এই যে আপনি একটু আগে যেটা হুম, বললেন হুম। যে, কি জানি বললেন? যে মেয়েরা প্রকৃতিগতভাবেই শিল্পী হ্যাঁ, হয়। শিল্পী হয়। সো আসলে যত যাই হোক, ধরেন আমার ঘর গুছানো বা বিছানাটা গুছানো বা একটা ওয়ালে একটা ধরেন বইটা রাখা বা ওই গাছটা রাখা, আমি যেভাবে রাখবো, একজন মেয়ে বা উনি আসলে ওইভাবে রাখবেন না। সো ওই নান্দনিক বিষয়টা আসলে উনাদের মধ্যে বেশি আছে, এবং আমরা অলওয়েজ চেষ্টা করি যে আমরা যাই করি আমাদের টিমে যদি কোনো মেয়ে থাকে আমরা খুব খুশি হই। তার কারণ হচ্ছে যে ফাইনাল টাচ, মানে বলে না যে না, মানে মেয়েদের যে একটা টাচ ওটা কিন্তু অন্যরকম। সো ওই জন্য মানে এটা তো খুবই দরকার হুম। যে ঘর হোক বা যে কোনো কিছুই হোক, ধরেন আপনি, আমি শুধু বাসা বলবো না, ধরেন আপনি একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্র আপনি দেখেন যে কাজ করতেছে কারা, মেয়েরাই কিন্তু বেশি কাজ করতেছে, কারণ আর্ট ওদের ডিরেকশনের ক্ষেত্রে কি মেয়েদের আমি আমাদের ২-১ জন কাজ করতেছে। মানে কয়েকজন রেগুলার, ১ জন ২ জন রেগুলার, আবার রেগুলার না ইরেগুলার। মানে আমার তো এখনো আসলে ফিল্ডটা ওইভাবে তৈরি হয় নাই। একটু টাফ। সো কেন টাফ? টাফ তার বড় কারণ হচ্ছে আমাদের তো আসলে টাইম লিমিটেশন নাই। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এটা। যে ধরেন আমাদের সকাল ৬ টায় কাজ শেষ হইছে, পরের দিন ৬ টায় গিয়ে শেষ হইল। সো একজন মেয়ের পক্ষে ধরেন ওর হয়তো ওই ক্যালিবার আছে বা উনি হয়তোবা পারবেন, কিন্তু ধরেন হয়তোবা সোসাইটি অ্যালাও করতেছে না সব ক্ষেত্রে বা ফ্যামিলি অ্যালাও করতেছে না। ধরেন সেফটি নিয়েও ইস্যু নাই, ধরেন সেফটি ইস্যু আছে, কিন্তু তারপর একটা ব্যাপার আছে না যে আশেপাশে আছে একটা মেয়ে ২৪ ঘন্টা ধরে বাসায় বাইরে কাজ করতেছে, কি করতেছে, এবং যে কাজ সম্পর্কে মানুষ জানে না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এটা, যে আর্ট ডিরেকশন, ও আচ্ছা মিডিয়াতে কাজ করে, সো আপনি আরো তো আসলে মিডিয়াতে নেগেটিভ। কাজ করেন একটা নেগেটিভ। সো ওই জায়গা থেকে প্রবলেম হয়, তো এই জন্য হয়তো বা কম কাজ করে। এখন আপনার ঈদের সময় আপনার তুফান রিসেন্ট কাজ রিলিজ পাইলো, কেমন রেসপন্স পাচ্ছেন? রেসপন্স তো অবশ্যই ভালো, আমরা যেরকম এক্সপেকটেশন করছিলাম তার চেয়েও বেশি।
আমি তো এক্সপেকটেশন কিছু করিনি। আমার যেটা ছিল যে আমার একটা একদম মেইন স্ট্রিমের সিনেমা করার ইচ্ছা হুম। ছিল। আমি ওটা করতে পারছি এবং সেটা হচ্ছে ধরেন এটা আমার সৌভাগ্য যে আমি সাকিব খানের সাথে মেইন স্ট্রিমে একটা সিনেমা করছি এবং রাফি ভাই ছিল। এটা আমার জন্য সবচেয়ে গুড পয়েন্ট। তুফান 2 তো আসবে। ধারণা করা হচ্ছে। হ্যাঁ, তুফান 2 এ কি আপনি থাকবেন? এটা তো আমি বলতে পারছি। এটা বলতে পারবে প্রোডিউসার আর ডিরেক্টর। শাকিব খানের সাথে আবার কাজ করতে চান যদি সুযোগ হয়? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কেন করব না? রায়হান রাফির সাথে? হ্যাঁ। ওদের দেখেন আমাদের ফিল্ম লাইনে মানে আমি একটা জিনিস মানি, মানে হুম। আমি শিখছি, ধরেন কারোর সাথে রিলেশন খারাপ করা যাবে না। তার মেইন কারণ কি? কারণ আমরা তো যেহেতু টেকনিক্যাল লোক, আমার আসলে কখন কাকে লাগবে আমি জানি না। ধরেন আপনার সাথেও আমার সম্পর্ক খারাপ করা যাবে না। তার কারণ হচ্ছে যেকোনো সময় আমার মনে হতে পারে যে আপনার হাতে যে ঘড়িটা আছে, ঘড়িটা আমার শুটিংয়ে লাগবে। সো আমার আপনাকে ঘড়িটার জন্য হইলেও আপনার সাথে ভালো রিলেশন রাখতে হবে। যাতে আমি আপনাকে ফোন করে বলতে পারি যে আপনার ঘড়িটা তো লাগবে আমাদের। দিবেন একদিনের জন্য। কখন কাকে হ্যাঁ। লাগে বলা যায় না। সো ওই জায়গা থেকে আমরা অলওয়েজ চেষ্টা করি যে কারোর সাথে একদম মানে সবার সাথে খুবই ভালো রিলেশন রাখার জন্য। হুম। যে রাত ২টার সময় যাতে ফোন দিতে পারি। এবং আমরা এটা খুব রেগুলার করি। এইজন্য আপনাকে অনলাইনে পাই আমি রাতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা ২৪ ঘন্টা আমাদেরকে অনলাইনে পাবেন। মানে সাধারণত যদি একদম কোনো ইম্পোর্টেন্ট কোনো কিছুতে বিজি না থাকি আরকি। আচ্ছা, সিনেমার কথা তো গেল, তুফানের কথা গেল। ওটিটিতে আমি তো একটু আগে বললাম মহানগর 2 থেকে আপনাকে চিনি। রিসেন্ট আমি দেখছি আপনার কাছে কালপুরুষ। ওইখানের একটা সিনের কথা বলবো, আমি জানতে চাই, ওটা আমার খুব ইচ্ছা জানার। বলেন। কালপুরুষের একটা সিন ছিল টাইম ট্রাভেলিং এর। হুম। আপনার মনে আছে কিনা? টাইম ট্রাভেলিং এর জন্য যে রুমটা যে ইউজ করা হয়েছিল, ওই রুমের আইডিয়াটা কিভাবে আসছে? এই যে এখানেও আবার বলি, এখানে হচ্ছে যে আমাদের যিনি ডিরেক্টর সালজার ভাই, উনিও কিন্তু উনার ব্যাকগ্রাউন্ড কিন্তু উনি আর্কিটেক্ট। আর্কিটেক্ট, হ্যাঁ। সো সালজার ভাইয়ের সাথে এটা আমি ওই যে এর আগেও আপনার সাথে কথা হয়েছিল, তখন বলছিলাম যে আমার খুব সৌভাগ্য যে আমি একজন আর্কিটেক্ট ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগ হয়েছে। সো সালজার ভাইয়ের এবং পুরো এবং কালপুরুষের আসলে প্রোডাকশন ডিজাইনটা সালজার ভাইয়েরই করা। সো উনি আসলে আমাকে বলে দিয়েছেন যে আসলে উনি কোন রুম, কার বাসা, কি চান, কিরকম চান। সো উনি সব কিছু ওনার অলরেডি ড্রয়িং করাই ছিল। সো আমি যে পরে যেটা করছি যে আমাদের গল্প অনুযায়ী বা স্পেস অনুযায়ী, শর্ট ডিভিশন অনুযায়ী ওইগুলোকে সেট করছি, যে 3Dটা তুলছি আমি বা হচ্ছে বেসিক ড্রয়িং সব উনি করে দিচ্ছেন। সো উনি টাইম ট্রাভেলের কিছু রেফারেন্স দিচ্ছেন যে আমি এরকম এরকম চাই। সো আমার জন্য চ্যালেঞ্জ এটা ছিল যে উনি যেরকম যেরকম চাই ওটা তো আমাদের পক্ষে করা সম্ভব না, কারণ তাহলে আমার পুরা কালপুরুষের আর্ট বাজেট লাগবে ওই রুম বানাইতে। সো আমার চ্যালেঞ্জ ছিল যে আমি কিভাবে আমার কালপুরুষের আর্ট বাজেটের মধ্যে ওই টাইম টেবিল রুমের বাজেটের মধ্যে ওইটাকে করতে পারি। সো অনেক চিন্তা করার পরে হচ্ছে যে যেটা হচ্ছে যে আমাদের যিনি সেট কনস্ট্রাকশন করেন খোরশেদ ভাই আর আমি বসে চিন্তা করতেছি এটা কীভাবে করবো। রেফারেন্স অনেকগুলো ছবি আছে এরকম এরকম এরকম, টাকা তো নাই। খোরশেদ ভাই বলে যে আমি কিছু জানি না। সো তারপর খুরশিদ ভাই বলে যে একবার বলতেছে এটা দিয়ে করি, ওইটা দিয়ে করি, থার্মোকল দিয়ে করি। তাই বলছি না ভাই, জিনিসটা সুন্দর করতে হবে। আর আমাদের রুমটা তো অনেক ছোট, সো একদম ক্যামেরার কাছে, অনেক দূরে হলে শ্যালো হতো, 2 নম্বরই করে ধরা খেতাম না। ঠিক আছে, কিন্তু এটা ধরা খাবো। তো করতে করতে তারপর উনিও আইডিয়া বের করেন। আমি বলি যে বার্গার আছে না, বার্গারের যে বক্স, ওয়ান টাইম বক্স, সো আমরা তারপর বলি যে তাহলে এই ওয়ান টাইম বক্স আমরা উল্টা করে লাগাই, তাইলে হয়তো বা বোঝা যাবে না। সো তারপরে বলা মাত্র হচ্ছে ঠিক আছে, তাহলে কালকে আগে ওয়ান টাইম বক্স নিয়ে আসি, আমরা কিছু কয়েকটা লাগাই, মানে সেট করে দেখার পরে তারপরে আমরা চিন্তা করি যে এটা করা যাবে কি না। সো ওই চারকোনা ওয়ান টাইম বার্গারের বক্স নিয়ে আসছি, আনার পরে ওগুলো সব সেট করা হলো। তারপর দেখলো যে না, এটা তো ভালোই লাগে। আবার ওটার মধ্যে একটু টেক্সচার আছে, তো বোঝা যায় না ক্যামেরায়, অত পুরো রুম রুমটা হয়ে কি গেল। অনেক ছোট ছিল? রুমটা ছিল 12x12, 12 ফিট বাই 12 ফিট। আবার সিলিংও ছিল, সো লাইট করাও যাবে না ওইভাবে। তো তারপর আমরা ওইভাবে বেসিক্যালি হচ্ছে যে ওই রেফারেন্সের আমরা ওই দুধের স্বাদ ভুলে মিটিয়েছি। এটাও একটা মজার শুনলাম, ঘটনা শুনলাম। আচ্ছা, কোক স্টুডিও নিয়ে এবার জানতে চাই। আপনি তো কোক স্টুডিও 2টা গান করেছেন। হ্যাঁ, 2টা গানের একটু বলেন অভিজ্ঞতা কেমন, বিশেষ করে হচ্ছে ওয়ারফেজের এই গানের। ওইটা নিয়েই বলতে পারবো, আরেকটা নিয়ে বলতে পারবো না, কেন? ও আচ্ছা, কারণ আরেকটা এখনো এখনো রিলিজ অনিয়ত হয়নি। হয় নাই। একটু একটু যদি বলেন। ওইটা নিয়ে কিছু বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি ওয়ারফেজের ওই গান নিয়ে বলেন। ওয়ারফেজের এই গান নিয়ে বলবো, কারণ এইটার যখন কোকস্টোর শুটিং হচ্ছে তখন আমার তুফানের প্রিপারেশন চলতেছে। তো আমি খুবই টাইট স্কেজুলের মধ্যে ছিলাম, এবং এই জন্য থ্যাঙ্কস যে আমার পুরো টিম যে ছিল, নাসিব, ও ইন্ডিভিজুয়ালি আর্ট ডিরেকশন করে, কিন্তু ও প্রচুর হেল্প করছে। ও আমার সাথেই কাজ করছে অনেক দিন, তারপর এখনও ইন্ডিভিজুয়ালি কাজ করে। ও নাসিব প্রচুর হেল্প করছে আমাকে। তারপর রাজিন হচ্ছে
ও ইন্ডিভিজুয়াল আর্ট ডিরেক্টর, ও কোকের একদম সিজন 1 থেকে ছিল, মানে ও সিজন 1 পুরোটাই ও করছে, সিজন 2তে ও করছে কিছু, আমি করছি আর তারেক করছে, আর এই 3তে ও হচ্ছে কটা গান করছে, 5টা গান করছে ও সবচেয়ে বেশি আর কি। সো ও খুব হেল্প করছে। ও আবার আমরা হচ্ছে কানেক্টেড, হচ্ছে আমরা সবাই ইউডার, আচ্ছা। রাজিন হচ্ছে ইউডার, নাসিবও হচ্ছে ইউডার। হুম। সো ওরা জুনিয়র আমার, সো আমাদের এমনি একটা ভালো বন্ডিং আছে। সো ওরা খুব হেল্প করছে আমাকে এই অবাক ভালোবাসার সময়। সো আমরা যখন এটাতে আমরা অনেক দিন আগে বসছি, কৃষ্ণেন্দুদা মানে ওরফেজ সরি অবাক ভালোবাসার যিনি ডিরেকশন ডিরেক্টর। দিয়েছেন, আর হচ্ছে ডিওপি ছিলেন খসরু ভাই। সো আমরা অনেক মিটিং করি, আপনি খসরু ভাইয়ের সাথে মনে হয় অনেক কাজ করেছেন। বলতে পারেন হুম। খসরু ভাইয়ের সাথে অনেক কাজ করা হয়েছে আর কি। সো কারণ কয়েকবার আসছে ওনার কথা। সো খসরু ভাই সহ আমরা এখন বসে মিটিং করি, তখন একটা লেভেলে আমরা একটা ডিজাইন রেডি করি যে আমরা চিন্তা করি যে এরকম এরকম করব। সো ওইটা পরে ওয়ার্ক করে নাই, তো পরে কৃষ্ণনুদা বললো যে না, সরি আমরা হচ্ছে যেহেতু ওয়ারফেজ, ওরাও যেহেতু এজেন্সি বা সবার সাথে মিটিং করছে, স্বর্ণা বললো যে না, ওয়ারফেজ গানটা যেভাবে তৈরি হয়েছে, মানে এই গানটা লেখা, আমরা ওইভাবে ওটাকে রেডি করতে চাই। সো বলেছে যে কীভাবে হয়েছে, আমি তো জানি না কিছু, কারণ আমি তো ব্যান্ডের গান অত শুনতাম না। সো বলা হয়েছে যে ওই যে এটা তো সমুদ্রের পাড়ে বসে লেখা হয়েছে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তা আমি কি করবো? তো বলতেছে তাহলে সমুদ্র বানাবা। তা আমি তাকাই আছি, তারপরে যে আচ্ছা ঠিক আছে, স্টুডিওর মধ্যে সমুদ্র বানাবো। সো এইবার আসলে আমাদের মানে আমরা 2তে যা করছি, সো এইবার আসলে আমাদের একটু লিমিটেশন ছিল, আমাদের আহ, মানে অত সুযোগ ছিল না অনেক কিছু করার। সো কেন? মানে কোনো কারণে ছিল না সুযোগ, যাই হোক। তো ওই দীপ্ত টিভির স্টুডিওর ভিতরেই সব কিছু করতে হবে ওই জায়গার মধ্যেই, এবং চ্যালেঞ্জ হচ্ছে ওই ব্যাক টু ব্যাক শ্যুট। হুম। সো 2 তো করে ফেলছি একভাবে আমরা, ঠিক আছে জোশে, কিন্তু এখন সিজন 3তে এসে মানে এটাকে আর কেমনে ব্রেক করব। সো আমরা যেহেতু কোকি স্টুডিও সিস্টেম, যে স্টুডিওর বাইরে যেতে পারবো না, সো স্টুডিওর ভিতরেই করতে হবে, আবার অ্যাকোস্টিক, সো আমরা অনেকগুলো ফ্লোর মিলাও করতে পারবো না, ওই একটা ফ্লোরেই করতে হবে যেহেতু লাইভ রেকর্ড হবে। তার মধ্যে আমরা বলতেছি সমুদ্র বানাইতে হবে। তা আমি বলছি যে ভাই কীভাবে বানাবো আমি জানি না। আমি বলছি যে এলইডিতে পুরো সমুদ্র ছেড়া দিয়ে হয়ে যাবে। তো বলতেছে যে ছোট, মানে কৃষ্ণন দাদা বলছে যে এরকম করেন না, ঠিক করে চিন্তা করেন। তো তারপরে যেহেতু আমি আগে একটা আইডিয়া দিয়েছিলাম ওটা পছন্দ করে, তো আমার একটু মন খারাপ যে বললাম হইলো না, ঠিক আছে। তো তারপরে আবার আমরা যেহেতু সময় কম, বসে আবার সেট করলাম, তখন বললো যে আসলে যদি আমরা ওই বিচের ওইরকম জায়গা বানাতে চাই, সবার কাছে বালু লাগবে। সো আমাদের চ্যালেঞ্জ ছিল যে আমরা যে স্টুডিওতে শ্যুট করছি ওটা হচ্ছে দোতলায়, হুম। এবং ধরেন আজকে গান শেষ হয়েছে, এই আজকে সারা রাতের প্রিপারেশন, কালকে হচ্ছে ওই সেট, এত সময় কম। বুঝছেন? সো এখন কি তার মানে এই সেট পুরো ডিসমেন্টাল করতে হবে যেটা শুট হয়েছে, তারপরে ওই সেটটা সেট হবে, এবং এই বীজ বানিয়ে ফেলতে যেটা বালু দিতে হবে, হুম। এই বালু তার মানে সব দোতলায় তুলতে হবে, খুব বড়। তারপর আবার এগুলো নামাইতে হবে, তারপরে হচ্ছে আবার আমরা সাইডে পুরো এলইডি ইউজ করছি। সো এই এলইডিরও সেফটির একটা ইস্যু আছে। সো বালু বারোটার লেগে যেহেতু, যদি কোনো হ্যাঁ, কারণে এলইডি না চলে, মানে শেষ। এলইডির ড্যামেজ তো পরে, হুম। শুটিং বন্ধ হয়ে যাবে। সো অনেক চিন্তা করে খুশবু বললো যে কি করতেছো তোমরা, তোমরা জানো এগুলো কি, বালু টালু দিয়ে হবে না, ডাস্ট হবে, শুটিং কিন্তু হবে না, লাইভ রেকর্ডিং, এসি চলবে, হুম। ভেজাল হলে কিন্তু বুঝো, কারণ কোন ইনস্ট্রুমেন্টে বালু টালু ঢুকে গেলে তো প্রবলেম। এসি চলবে, তার মধ্যে আবার বালু, এটা তো হ্যাঁ, খুবই তার মধ্যে আবার রিস্কি। লাইভ রেকর্ডিং। তো আমরা বললাম যে না 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 ভাই, বালু তুলবো, জোশের চোটে বলে ফেলছি যে ঠিক আছে ভাই বালুই তুলবো, কোনো সমস্যা নেই, সব কিছু মিলে। তো তারপরে কি এর মধ্যে বৃষ্টি হইতেছে তখন, তো সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের দরকার ছিল চিকচিক করবে বালু, তো কোথাও তো বালু, সব বৃষ্টি হয়ে সব ভিজে বালু, শুকনা বালু তো আর পাই না। কি সুন্দর বলতেছে, ভাই বালু তো চিকচিক করতে হবে। আমি বলছি ভাই বালুই পাই না, আপনি আসেন চিকচিক নিয়ে, আগে বালু দেখি। বলে ও আচ্ছা ঠিক আছে, কি হবে দেখেন একটু কি করা যায়, শুকনা বালু লাগবে কিন্তু। আমাদের মেজাজ খুব খারাপ যে বালু তোলা শেষ করতে পারতেছি না, আসে উনি ওনার শুকনা বালু নিয়ে, আরে অদ্ভুত। তো তারপরে এমনি সেটটা আমাদের কনসেপ্ট অনুযায়ী অনেক কঠিন কিছু ছিল না। সো আমরা ওইখানে হচ্ছে ওই বিচের মতন বালুটাই মেন আমাদের চ্যালেঞ্জিং ছিল, আর আমরা একটা ছোট্ট রেস্টুরেন্ট একটা জায়গা বানিয়েছিলাম, আর যেহেতু আমাদের আর্টিস্ট বসবে অনেক, এবং মানে আমরা যেটা ধরে রাখছিলাম তার চেয়ে বেশি আর্টিস্ট ছিল আর কি। সো ওই জায়গাতে যেটা হয়েছে যে আমাদের কিছু আমরা ওয়াকওয়ের মতন বানাইছি যাতে আর্টিস্ট আমরা বসাইতে পারি আর কি। সো তারপর আমরা বালু তুললাম, বালু দিলাম, তা বালু এখন ভিজে, এখন ডিরেক্টর কৃষ্ণনন্দ কোনোভাবেই মানতে রাজি না, এই ভিজা বালুতে হবে না, মন খারাপ। আমরা বলি বালু এখন কীভাবে শুকাবো আমরা,
তারপরে খসরু ভাই বললো যে তাড়াতাড়ি লাইট কল দাও, উনি এই এত বড় বড় পাঞ্জা ডিনো এগুলো কল দিল, দিয়ে ওই বালু সব লাইট জ্বালা জ্বালা যতটুকু সম্ভব বালু ড্রাই করা হলো। আর একটু পর পর হচ্ছে ধান যেরকম হচ্ছে আপনার যে নেড়ে দেয় না, হ্যাঁ হ্যাঁ ওরকম ভালো। স্ট্যান্ড বানানো হয়েছে। আমরা ভোর সকাল থেকে ওই শুটিং শুরু আগ পর্যন্ত সবাই খালি বালু এরকম করে নাড়ছে যে কতক্ষণ বালু। হয়েছে শুটিং এটা? শুটিং আমরা শুরু করছি মেবি হচ্ছে রিহার্সাল টিহার্সাল করার পরে টেক নেওয়া শুরু করছে লাঞ্চের পর থেকে 11টা বা 12টার দিকে শেষ হয়ে গেছে। আচ্ছা তো যেহেতু লাইভ টেক 3টা 4টা মনে হয় টেক হয়েছে, না 5টা টেক হয়েছিল জানি ওভারঅল। তো এর মধ্যে শেষ মানে আমাদের শুটিং অনেক স্মুথ হয়েছে, হুম কারণ ওয়ারফেজে যারা আসছিলেন ওনারা প্রত্যেকে খুবই প্রফেশনাল, মানে অন্য লেভেলের ওনারা, হুম। মানে ওনারা এত হাম্বেল, মানে এটা আসলে কল্পনার বাইরে। আচ্ছা নেক্সট গান একটু বলেন, ব্যান্ড নাকি সিঙ্গেল কারো? না না ব্যান্ড। ব্যান্ড, এটাও ব্যান্ড। ওকে, এটা একটা নতুন ইনফরমেশন চাইলাম। একটু ধারণা দেন, সিনেমা করতেছেন নেক্সট আপাতত কোনো প্রজেক্ট নাই, কেন? টিভি কমার্শিয়াল আছে শুধু। এটা হইলো মানে সিরিজ বা সিনেমা কোনো? না কোনো কিছুই নাই। শিওর হ্যাঁ নাকি হ্যাঁ। আপনি বলতে চাচ্ছেন না? না 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 বলতে চাওয়ার মহানগর কোনো থ্রি, কারণ নেই। মহানগর থ্রি। ওইটা তো যদি আশফাক নিউন ভাই আমাকে নেয়। আচ্ছা, তা এখনো কাজ শুরু হয়নি? না আচ্ছা ওকে। মানে আমি এমনিও ইন্ডিভিজুয়ালি আমি আগামী কিছুদিন ফিল্ম করতে চাই না, কারণ যেহেতু একটা শেষ করলাম কয়েকদিন পরে করব। আমরা তো কমার্শিয়ালের লোক, সো একটু টিভি কমার্শিয়াল করে নিই, করে তারপর করবো আবার। আচ্ছা এখন বলেন, এতক্ষণ যে আড্ডা দিলেন এর আগে তো অনেক ফর্মাল ইন্টারভিউ দিচ্ছেন, এটা কি আপনার কাছে ফর্মাল ইন্টারভিউ মনে হয়েছে? না না, না, কেমন লাগলো, অভিজ্ঞতা বলেন। ভালো। বা খারাপ হলেও বলতে পারেন, সমস্যা নাই। না আমি খালি তুফান নিয়ে চিন্তিত, না, তুফানের কি কি বলছি আর কি কি আপনারা বলবেন এটা নিয়ে চিন্তিত। নেক্সট আপনি বলেন যে আপনার মতে কাকে রেকমেন্ড করবেন আমার সাথে এরকম আড্ডা দেওয়া উচিত, আপনি কাকে রেকমেন্ড করবেন? ও আপনি তাসিনের ইন্টারভিউ নিতে পারেন আমাদের। তাসিন ভাই? হ্যাঁ সিনেমাগ্রাফার যে ছিল তাসিন একটা নিতে পারেন। ওকে, হ্যাঁ করা যায়। তাহলে আপনি একটু বলে দেন অন ক্যামেরা যে কি তাসিন, বলো? তাসিন করো ওর সাথে, মারিয়া মেয়েটা অনেক ভালো। না না এটা বলা হয়, তাসিন তাসিন ছেলেটা খুব ভালো, ও এমনি আপনি ফোন দিলে চলে আসবে, কোনো টেনশন নেই। তাহলে এখন একটু ক্যামেরার দিকে তাকায় বলেন মারিয়া মেয়েটা অনেক ভালো, ওর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আচ্ছা মারিয়াম এটা অনেক ভালো, আপনার চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। ও চ্যানেলের নাম বলেন, সিনেফাইল মারিয়া। ও আচ্ছা সিনেফাইল মারিয়া, সাবস্ক্রাইব করেন। ওকে ঠিক আছে, অনেকক্ষণ হচ্ছে ডিস্টার্ব করলাম আপনাকে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম। নেক্সট টাইম আবার আসবেন অবশ্যই, অবশ্যই, কথা থাকলো কিন্তু। কিন্তু এই যে মগের মধ্যে পানি তো কফি না, কফি না খাওয়াইলাম আপনাকে, এটা তো কোনো প্রমাণ নেই কফি খাওয়াইছেন। ও আরেকটা জিনিস আছে আপনার জন্য, এটা মানে shit. ছোট্ট জিনিসটা হলো আমার সিগনেচার করা সিনেফাইল মারিয়া লেখা মগ, ও থ্যাংক ইউ সো মাচ। যাতে আপনি অন্তত এটার দিকে তাকায় বলতে পারেন যে হচ্ছে হ্যাঁ আমি গেছিলাম, আমাকে মনে রাখেন অন্তত এই জন্য। আমার আপনার নাম তো আমার সবসময় মনে থাকে, এটা তো বলছি, কারণ আমার ওয়াইফের নামও মারিয়া। So, নাম ভুলার কোনো সুযোগ নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে।